file. So this is our second free live class of this new free course. এবং আজকের এই ক্লাসটিতে আমি যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ইন্ট্রোডাকশন অ্যান্ড আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, অর্থাৎ মূলত পার্টস অফ স্পিচ গুলোকে কিভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি এটাই আমি দেখাবো আপনাদেরকে। এবং এটা দেখানোর পর আমাদের আজকের ক্লাসের মেইন যে পার্ট বা মেইন যে অংশ সেটি হচ্ছে কিভাবে আপনি ফ্রি হ্যান্ড রাইটিং ডেভেলপ করতে পারেন যে কোনো একটি বাংলা সেন্টেন্সকে, বিশেষ করে বিসিএস, ব্যাংক জব, অ্যাডমিশন টেস্ট বা নিউজ পেপার রিলেটেড যে সেন্টেন্স বা বাক্যগুলো থাকে, যেখানে অনেক বেশি ফ্রেজ বা ক্লজ থাকে, বাংলা বাক্য, সেগুলো আমরা ইংলিশে ট্রান্সলেট করতে যারা পারি না, কিভাবে আপনি সহজ উপায়ে ট্রান্সলেট করবেন। ইভেন যারা রাইটিং এ দুর্বল, যারা প্যারাগ্রাফ, সিভি, রিপোর্ট, কম্পোজিশন, যারা আইএলটিএস রাইটিং এ দুর্বলতা বোধ করেন, এই রাইটিংটা কিভাবে ডেভেলপ করবেন সেটা আমি প্র্যাকটিক্যালি দেখাবো। ইভেন যারা স্পিকিং করতে গেলে ছোট ছোট সেন্টেন্স বলে থেমে যান, একটা সেন্টেন্স বা বাক্যকে বড় করতে পারেন না, লং করতে পারেন না, বাক্যের ভিতরে এক্সট্রা ইনফরমেশন নিয়ে আসতে পারেন না, সেটা কিভাবে আনবেন, এগুলো আমি আপনাদেরকে আজকের সম্পূর্ণ ক্লাস থেকে দেখাবো। বাট এই প্র্যাকটিক্যাল জায়গাটাতে যেতে গেলে আমাদের এই গ্রামেটিক্যাল ফাংশনগুলো একটু দেখতে হবে, কারণ এটাকে স্কিপ করে সামনে আপনি এগোতে পারবেন না। আমি আবারও বলছি, এটাকে স্কিপ করে আপনি সামনে এগোতে পারবেন না। আমি একটা কথা প্রথমেই বলে নিয়েছি, এই ল্যাঙ্গুয়েজ একটা সিকোয়েন্স মেনটেন করে। আমি প্রথমে আপনাদের বলছি কিন্তু যে আপনি যদি ওয়ার্ড না পারেন আপনি সেন্টেন্স পারবেন না, আপনি সেন্টেন্স না পারলে টেন্স পারবেন না, টেন্স না পারলে ভয়েস পারবেন না। এই ভাষা শেখার আগে এটা মেনটেন করতে হয়, আমি কোন টপিকের পর কোন টপিক পড়বো, কোনটার সাথে কোনটা কানেক্টেড বা রিলেটেড, কোনটার পর কোনটা পড়লে দ্রুত ডেভেলপ করতে পারবো। তো এখানে আমি গ্রামার নিয়ে ডিটেলসে কথা বলবো না, ঠিক যতটুকু লাগবে আমি ততটুকুই বলবো। আর পার্টস অফ স্পিচের আইডেন্টিফিকেশন নিয়ে একটু কথা বলবো, কারণ এইটা ইংলিশ ল্যাঙ্গুয়েজের একটা ভিত্তি বা ফাউন্ডেশন। এটার উপর কনসেপ্ট বা ধারণা না রেখে কখনো প্র্যাকটিক্যাল জায়গাগুলো ফেস করা যায় না। যারা এটা করে বা করায়, আমি বলবো সেটা ভুল, কারণ ওইভাবে আমি জাস্ট একটা ফ্রেম আপনাকে দিয়ে দিলাম, একটা স্ট্রাকচারের কথা বললাম যেটা বারবার প্র্যাকটিস করেন, এটা দিয়ে একটা প্রেজেন্টেশন দেন, এইভাবে হলে হয় কি, যতটুকু শেখাবো ততটুকুর ভিতরে আটকে থাকবেন, নিজের মতো করে নতুন কিছু করতে বা লিখতে বা বলতে পারবেন না। এই জন্য আমরা যদি অরিজিন থেকে ল্যাঙ্গুয়েজটাকে বোঝার চেষ্টা করি, যে ল্যাঙ্গুয়েজটা মূলত কি, কেন আমরা পারি না, কোথায় আমাদের সমস্যা, কোন জায়গায় ডেভেলপ করতে হবে, কিভাবে প্র্যাকটিস করলে আমরা এটাকে আমাদের অ্যাসেট বা সম্পদ হিসাবে নিতে পারবো, নেক্সট জেনারেশনকে শেখাতে পারবো, তো সেভাবেই আমি দেখাচ্ছি। প্রত্যেকে মনোযোগ দিয়ে দেখেন ক্লাসটি। প্রথমত আমি পার্টস অফ স্পিচ নিয়ে কথা বলবো। কেন? আমি গত ক্লাসে, যারা লাস্ট পর্যন্ত ছিলেন, আমি গত ক্লাসে শুরু থেকে বলছিলাম যে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করার জন্য আমি 7টি পয়েন্ট আপনাদের দিয়েছিলাম। আই হ্যাভ প্রোভাইডেড 7 points in front of you. I told you that if you want to be expert and fluent in English within very short time, you have to develop these 7 points or idea. So সেখানে আমাদের 3 নম্বর পয়েন্টে কিন্তু পার্টস অফ স্পিচ ছিল। তো এটা কেন এতটা গুরুত্বপূর্ণ? এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজের একটা ভিত্তি বা ফাউন্ডেশন বলা যেতে পারে, একটা ফান্ডামেন্টাল থিংস আমাকে জানতে হবে। দেখেন কি বলছে, পার্ট অর্থ অংশ এবং স্পিচ অর্থ বাক্য বা কথা। সুতরাং বাক্যে ব্যবহার অনুযায়ী অর্থবোধক বিভিন্ন শ্রেণীর বা প্রকারের শব্দগুলোকে পার্টস অফ স্পিচ বলে। কি বলছে? দ্য ডিফারেন্ট ক্লাসেস অর কাইন্ডস অফ ওয়ার্ডস ইউজ ইন ইংলিশ স্পিচ আর কল্ড পার্টস অফ স্পিচ অ্যাকর্ডিং টু দেয়ার ইউজ। অর্থাৎ বিষয়টা মূলত কি, আমরা যখন একটা সেন্টেন্স বা বাক্য তৈরি করি, একটি সেন্টেন্স বা বাক্যের ডেফিনেশন কি, যে কতগুলো শব্দ যখন পাশাপাশি বসে মনের ভাবটা সুন্দরভাবে প্রকাশ করে তাকে সেন্টেন্স বা বাক্য বলে। একটি সেন্টেন্স বা বাক্যে ব্যবহৃত যে শব্দগুলো থাকে, প্রত্যেকটি শব্দের একটা নাম আছে, পার্টিকুলার নাম আছে। এই নামগুলো মূলত 8 প্রকার পার্টস অফ স্পিচ থেকে আসে। এই নামগুলো আপনাদেরকে আইডেন্টিফাই করা শিখতে হবে। দ্যাট ইজ দ্য থিংস। যেমন দেখেন বলছে, গ্রেট, মিনা ইজ দ্য অনলি ব্রিলিয়ান্ট গার্ল উইথ হাইয়েস্ট স্কোর ইন দ্য ক্লাস। এই যে বাক্যটি আপনারা দেখলেন, এই বাক্যে অনেকগুলো শব্দ আছে, এই প্রত্যেকটি শব্দের একটা নাম আছে। ইংলিশ ল্যাঙ্গুয়েজে টোটাল পার্টস অফ স্পিচ 8 প্রকার, এটা আপনারা জানেন, যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। আপনি যখনই একটা সেন্টেন্স লিখবেন সেখানে যে শব্দের ব্যবহার হবে, যে ওয়ার্ড গুলো থাকবে, ওই প্রত্যেকটা ওয়ার্ড, পৃথিবীর সমস্ত ওয়ার্ডের একটা নাম আছে। এই নামগুলো এইখান থেকে আসবে।
এটা কেন শিখতে হয়? এই পার্টস অফ স্পিচ সম্পর্কে কনসেপ্ট বা ধারণা রাখলে বোঝা যায় যে একটি সেন্টেন্স বা বাক্য কিভাবে ক্রিয়েট হচ্ছে, কিভাবে সৃষ্টি হচ্ছে, কিভাবে অর্গানাইজড হচ্ছে, কোন ওয়ার্ডের সাথে কোন ওয়ার্ড রিলেটেড বা কানেক্টেড, কোন ওয়ার্ডের জন্য কোন ওয়ার্ড বসছে, একটি সেন্টেন্স বা বাক্যের অ্যাকচুয়াল অর্থটা কি, এটা আপনারা জানতে পারবেন। এই জন্য আমি বলছি এটা গুরুত্বপূর্ণ। একটু দেখেন, যেহেতু গ্রামার ক্লাস প্রথমে আমি নিচ্ছি, একটু কঠিন মনে হতে পারে, একটু হার্ড মনে হতে পারে, তারপরেও যদি মনে প্রাণে শেখার ইচ্ছা থাকে সঠিক পদ্ধতিতে, একটু ধৈর্য ধরে লাস্ট পর্যন্ত থাকেন। এটা কমপ্লিট করে আমি প্র্যাকটিক্যাল জায়গাটাতে আসবো, কিভাবে আপনারা সার্টেন টপিকের উপর স্পিকিং করবেন কোনো ধরনের জড়তা ছাড়া, কিভাবে আপনারা ফ্রি হ্যান্ড রাইটিংটা ডেভেলপ করবেন, কিভাবে যে কোনো শর্ট সেন্টেন্সকে লং সেন্টেন্সে পরিণত করবেন, কিভাবে যে কোনো বাংলা সেন্টেন্সকে ইংলিশে সঠিকভাবে ট্রান্সলেট করবেন। অনেকগুলো বিষয় আমি দেখাবো আজকের এই ক্লাসটিতে, এবং খুব ইফেক্টিভ হবে আপনাদের জন্য ক্লাসটি। তো দেখেন কি বলছে, গ্রেট, এখানে কি বাক্য বাক্য আছে, মিনা ইজ দ্য অনলি ব্রিলিয়ান্ট গার্ল উইথ হাইয়েস্ট স্কোর ইন দ্য ক্লাস। এই যে বাক্যটি আপনারা দেখছেন, এই বাক্যে যে শব্দগুলো আছে, প্রত্যেকটি শব্দের একটা নাম আছে। এই নামটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। আমরা শুধু পার্টস অফ স্পিচের নাম শুনছি, কিন্তু আমরা প্র্যাকটিক্যাল জায়গা থেকে, প্র্যাকটিক্যাল সেন্টেন্স থেকে আমরা এগুলোকে আইডেন্টিফাই করতে পারি না, বা আইডেন্টিফাই করতে গেলে প্রবলেম ফেস করি। এটা আমাদেরকে করতে হবে। জাস্ট ওয়েট। তো কিভাবে আপনারা এটা করবেন বোঝার চেষ্টা করেন, একটু ভালোভাবে নেওয়ার চেষ্টা করেন। দেখেন আমি কি বলছি। এখানে এই গ্রেট শব্দটি একটি ইন্টারজেকশন। মিনা একটা নাউন, ইজ একটা ভার্ব, দা একটা অ্যাজেক্টিভ, অনলি একটা অ্যাডভার্ব, ব্রিলিয়ান্ট একটা অ্যাজেক্টিভ, গার্ল একটা নাউন, উইথ একটা প্রেপোজিশন, হাইয়েস্ট একটা অ্যাজেক্টিভ, স্কোর এটা নাউন, ইন প্রেপোজিশন, দা অ্যাজেক্টিভ, ক্লাস নাউন। এই যে প্রত্যেকটা ওয়ার্ডের নাম বললাম, এই নাম বলাটা শিখতে হবে, এই নাম আইডেন্টিফাই করাটা শিখতে হবে। তো এটা কিভাবে করব? দেখেন এখানে কি বলছে, যে টোটাল পার্টস অফ স্পিচ আছে 8 প্রকার: নাউন, pronoun, adjective, verb, adverb, preposition, conjunction, interjection। এই যে 8 প্রকার পার্টস অফ স্পিচ দেখছেন, এই 8 প্রকার পার্টস অফ স্পিচের ভিতর মনে রাখবেন সব থেকে গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট হচ্ছে নাউন, প্রোনাউন এবং ভার্ব। এই তিনটা পার্টস অফ স্পিচ, এই তিনটা হচ্ছে জিস্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজের, মানে এই তিনটা না হলে, মিনিমাম এই তিনটা না হলে একটি কমপ্লিট সেন্টেন্স তৈরি করা যায় না: নাউন, প্রোনাউন আর ভার্ব। আর বাকি যে পার্টস অফ স্পিচ গুলো আছে, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রেপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এগুলো মূলত এই নাউন, প্রোনাউন এবং ভার্বকে নিয়ে কাজ করে, এদেরকে মডিফাই করে, এদের সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেয়। অ্যাডজেক্টিভের কাজ নাউন প্রোনাউনকে মডিফাই করা, হ্যাঁ, অ্যাডভার্বের কাজ ভার্বকে মডিফাই করা, প্রেপোজিশনও নাউন প্রোনাউনের আগে বসে, কনজাংশন আলাদা দুইটা ওয়ার্ড, সেন্টেন্স বা ক্লজকে কানেক্ট করে বা জোড়া লাগায়, ইন্টারজেকশন জাস্ট আবেগ, অনুভূতি এগুলো বোঝায়। তো মেইন পার্টস অফ স্পিচ হচ্ছে নাউন, প্রোনাউন এবং ভার্ব। এতটুকু আপনারা একটু মনে রাখবেন। মানে এই তিনটা না হলে মিনিমাম একটা সেন্টেন্স তৈরি করা যায় না এদের এদের ব্যবহার ছাড়া। সব থেকে গুরুত্বপূর্ণ যদি বলি সেটা হচ্ছে ভার্ব। ভার্ব ছাড়া ইংলিশে কোনো সেন্টেন্স বা বাক্য তৈরি করাই যায় না। তাহলে আমরা সহজে জাস্ট এদের ডেফিনেশন গুলো 1 মিনিট একটু দেখি, দেন আইডেন্টিফিকেশনের ভিতরে মুভ করব। দেখেন কি বলছে, যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, গুণ, অবস্থা প্রভৃতির নাম বোঝায় তাকে নাউন বলে। নাউন ইজ আ নেমিং ওয়ার্ড। হ্যাঁ, মানে যে কোনো কিছুর নামকে নাউন বলে, সেটা কোনো ব্যক্তির নাম হতে পারে, কোনো বস্তুর নাম হতে পারে, কোনো জায়গার নাম হতে পারে, কোনো গুণের নাম হতে পারে। এনি কাইন্ডস অফ নেম ক্যান বি নাউন। ওকে। পৃথিবীতে এক কথায় যদি বলি, যত শব্দ আছে অ্যাজ এ পার্টস অফ স্পিচ, সব প্রত্যেকটা শব্দই হচ্ছে একটা নাউন। এখন আপনি বলতে পারেন সব যদি নাউন হয় তাহলে অন্যগুলো কিভাবে হয়? সেন্টেন্স বা বাক্যে তার অবস্থান বা পজিশন অনুযায়ী সেটা হয়ে থাকে, যে সে কোন পজিশনে বসছে, সেই অনুযায়ী পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে হয়। আদারওয়াইজ একটা শব্দ, একটা ওয়ার্ড, যে কোনো ওয়ার্ডই হচ্ছে নাউন, এটা জানতে হয়। দেখবেন আপনারা বিভিন্ন বিসিএস, ব্যাংক জব, অ্যাডমিশন টেস্ট, কম্পিটিটিভ এক্সাম গুলোতে এই আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ থেকে কোশ্চেন আসে, বিভিন্ন টাইমে কোশ্চেন আসে। আমি আরেকটু যদি ভেঙে বলি আপনাদেরকে, আহ আপনারা যদি এখানে একটু ফোকাস করেন, আমি একটা ব্ল্যাঙ্ক পেজে আসি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। মনে করেন আমি যদি বলি TAL কে টক, বা জিও গো, আমি যদি বলি বলেন তো এগুলো কোন পার্টস অফ স্পিচ, আপনি কি বলবেন? যে স্যার এগুলো হচ্ছে ভার্ব। ওয়াক ভার্ব না? ভার্ব রিলেটেড শব্দ, বাট না, অ্যাজ আ ওয়ার্ড প্রত্যেকটা শব্দ এটা তো একটা নাম, এগুলো নাউন। আমার ভার্ব কখন হবে? যখন এটা কাজ করা বোঝায়, যখন এটা অ্যাকশন দেয়। যেমন
আমি যদি বলি আই টক টু হিম, আমি তার সাথে কথা বলি, এই যে বাক্যটা আমি লিখলাম, আই টক টু হিম, আমি তার সাথে কথা বলি, এই টক মানে কথা বলা, এটা ভার্ব। কিন্তু আমি যদি এরকম একটা বাক্য লিখি, আই হ্যাভ আ টক উইথ হিম, এর বাংলা অর্থ হচ্ছে আমার তার সাথে একটা কথা আছে। কি বললাম বলেন তো? আমার তার সাথে একটা কথা আছে। এই বাক্যে হ্যাভটা মূলত মেইন ভার্ব, মানে আছে। এই যে আ টক, একটা কথা, জাস্ট স্থির একটা ভাব প্রকাশ করছে, এটা এখানে নাউন হিসাবে বসছে, আর্টিকেলের পরে বসছে, এটা এখানে একটা নাউন, অন্য কিছুই না, কোনো ভার্ব না। কিন্তু ওই স্টক শব্দটি যখন সাবজেক্টের পরে বসছে তখন সেটা ভার্ব। আবার আমি যদি বলি আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, এই গো শব্দটা কি? এখানে ভার্ব। আই এম গোয়িং টু স্কুল, গোয়িংটা কি? ভার্ব। কিন্তু আমি যদি এইভাবে একটা সেন্টেন্স বলি, এই দেখেন এই গোটাও নাউন হিসেবে বসতে পারে। দিস ইজ দ্য গো, হ্যাঁ, অফ দ্য ওয়ার্ল্ড, অফ দ্য ওয়ার্ল্ড, এই বাক্যটার বাংলা কি জানেন? এর এর বাংলা হচ্ছে যে এটাই পৃথিবীর নিয়ম, পৃথিবীটা এভাবেই যায়, পৃথিবীটা এভাবেই চলে। দিস ইজ দ্য গো, এর বাংলা অর্থ গো মানে এখানে বলছে যে নিয়ম। হ্যাঁ, দিস ইজ দ্য গো, এটাই নিয়ম অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর, পৃথিবীটা এভাবেই রান করে, এভাবেই চলে, এভাবেই যায়। হ্যাঁ, এই এই যে বাক্যটা আমি লিখলাম, এই বাক্যে ইজটা মূলত ভার্ব, এই যে গোটা লিখছি না, এটা কিন্তু একটা নাউন। এই যে ওয়াক, ওয়াক মানে কি? হাঁটা। আমি আপনাদের বলছিলাম, দেখেন আমি যদি বলি আই ওয়াক, আমি হাঁটি, WALK, আই ওয়াক, আমি হাঁটি, তাই না? আমি যদি বলি আই অ্যাম ওয়াকিং, আই অ্যাম ওয়াকিং, আমি হাঁটছি অন দ্য রোড, আমি এটা গতকাল দেখিয়েছিলাম, আমি রাস্তায় হাঁটছি। তো এটা কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস। এখানে ওয়াকিংটা কি? মেইন ভার্ব। কিন্তু আমি যদি বলি যে ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, গুড এক্সারসাইজ, এর বাংলা অর্থ হচ্ছে হাঁটা একটি ভালো ব্যায়াম। এখানে ইজ ছাড়া আর কোনো ভার্ব নেই, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওয়াকিং শব্দটাকে জেরান্ড বলা হয়, মানে অ্যাজ আ পার্টস অফ স্পিচ, এখানে এটা একটা নাউন, সাবজেক্টের স্থানে আছে, এটা নাউন। আবার আমি যদি বলি আই স আ বয় ওয়াকিং অন দ্য রোড, এর বাংলা অর্থ হচ্ছে আমি একটা ছেলেকে রাস্তায় হাঁটতে দেখেছিলাম, হাঁটতে দেখেছিলাম। এখানে সি মানে দেখার পাস্ট ফর্ম, স এটা মেইন ভার্ব। এই যে ওয়াকিংটা দেখছেন, এটা একটা নন ফাইনাইট ভার্ব, এটাকে বলা হয় ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল। অ্যাজ আ পার্টস অফ স্পিচ এটা একটা অ্যাজেক্টিভ। ওই বয়কে মডিফাই করছে, যে ছেলেটাকে কি অবস্থায় দেখেছিল, ছেলেটা কেমন অবস্থায় ছিল, হাঁটন্ত অবস্থায়, হাঁটতে দেখেছিলাম, ওয়াকিং। সো এইভাবে এই অবস্থানের পরিবর্তনের কারণে এগুলো কিন্তু চেঞ্জ হয়, তাই না? আই এম ওয়াকিং অন দ্য রোড, আমি রাস্তায় হাঁটছি, ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, হাঁটা একটা ভালো ব্যায়াম। আই স বয় ওয়াকিং অন দ্য রোড, আমি একটা ছেলেকে রাস্তায় হাঁটতে দেখেছিলাম। তাহলে ওয়াকিং মানে হাঁটছি, ওয়াকিং মানে আবার হাঁটা, ওয়াকিং মানে আবার হাঁটতে, এরকম অর্থ পরিবর্তন হয়ে যাচ্ছে কেন? বাক্যে ওই ওয়াকিং শব্দটির অবস্থান পরিবর্তনের কারণে। এই পরিবর্তনের জন্য সম্পূর্ণ সেন্টেন্সের অর্থের পরিবর্তন হয়। এইটা আমরা বুঝি না বলে আমরা যখন ইংলিশ পড়ি একটা সেন্টেন্সের অর্থ বুঝতে পারি না, কারণ আমরা ধরতে পারি না যে এটা ভার্ব না, এটা অ্যাডজেক্টিভ না, এটা নাউন। এই জিনিসটা আমাকে বুঝতে হবে। আমি গতকাল বলছিলাম আপনাদের এই পার্টস অফ স্পিচ ওইভাবে মুখস্থ করা যায় না, এগুলো পরিবর্তনশীল, বাক্যের অবস্থান থেকে বুঝতে হয়। যেমন আমি আপনাদের ক্লাস নিচ্ছি, আমি ওর টিচার, আমি যখন আমার ইউনিভার্সিটিতে ক্লাস করতাম আমি তাদের স্টুডেন্ট ছিলাম। আমি যখন আমার বাবার সামনে গিয়ে দাঁড়াই আমি তার ছেলে। এই যে আমি একটা মানুষ বিভিন্ন পজিশনে গিয়ে চেঞ্জ হয়ে যাচ্ছি, এই পার্টস অফ স্পিচ গুলো, শব্দগুলো চেঞ্জ হয়। এই চেঞ্জিংটা আপনাকে বুঝতে হবে। এই চেঞ্জিংটা যারা বুঝতে পারে তারা ইংলিশ ল্যাঙ্গুয়েজের ভিত্তি বা ফাউন্ডেশন সম্পর্কে একদম ক্লিয়ার একটা কনসেপ্ট পেতে পারে। ওকে, সো এটা আপনাদেরকে নিতে হবে, আপনাদেরকে ডেভেলপ করতে হবে। হ্যাঁ, আহ, বিষয়টা কি বুঝতে পারছেন? এই দেখেন, আমি গতকাল এটাও দেখাইছিলাম যে দিস ইজ আ ম্যাঙ্গো, মনে করেন আমি বলছি যে এটা একটা আম, এই ম্যাঙ্গো শব্দটা কি? একটা নাউন, একটা ফলের নাম, দিস ইজ আ ম্যাঙ্গো, এটা একটা আম। কিন্তু আমি যদি বলি দিস ইজ আ ম্যাঙ্গো ট্রি, এর বাংলা অর্থ হচ্ছে এটা একটা আম গাছ, দিস ইজ আ ম্যাঙ্গো ট্রি, এটা একটা আম গাছ। গাছ কিসের গাছ? আমের গাছ, আম গাছ। তো এইখানে ম্যাঙ্গোটা হয়ে গেছে অ্যাজেক্টিভ, কারণ কি? ওটা ট্রির আগে বসছে। একই শব্দ, আগের বাক্যে নাউন, পরের বাক্যে অ্যাজেক্টিভ। এইভাবে এই পার্টস অফ স্পিচ গুলো পরিবর্তন হয়। এই জন্য বলছি যে ডেফিনেশন গুলো বুঝতে হবে এবং আইডেন্টিফাই করাটা শিখতে হবে, যেটা দরকার। তাহলে নাউন কি? নেমিং ওয়ার্ড, যে কোনো কিছুর নামকেই নাউন বলে। এই যে অনেস্টি, কাইন্ডনেস, এগুলো দেখে আপনারা অনেকেই বলতে পারেন এগুলো তো অ্যাজেক্টিভ না। অ্যাজেক্টিভ না, অ্যাজেক্টিভ হতে পারে যদি সেটা আমি দেখি বাক্যে অন্য কোনো নাউনকে মডিফাই করছে। আমি যদি বলি হি ইজ অ্যান অনেস্ট ম্যান, সে একজন সৎ সৎ লোক, ওই অনেস্ট শব্দটা ম্যানকে মডিফাই করে, এজন্য অ্যাজেক্টিভ। কিন্তু আমি যদি বলি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই সর্বোৎকৃষ্ট পন্থা, কাইন্ডনেস ইজ আ গ্রেট ভার্সু,
দয়াশীলতা একটা মহৎ গুণ। এখানে এই অনেস্টি বা কাইন্ডনেস সাবজেক্ট হিসেবে বসছে, সেগুলো নাউন। সো এগুলো বুঝতে হবে। এইটা যারা বুঝে নিতে পারবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা তাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। প্রোনাউনটা কি? দেখেন, নাউন বা নাউন ইকুইভ্যালেন্টের পরিবর্তে যে সকল শব্দ ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলে। আর প্রোনাউন ইজ আ সাবস্টিটিউটিং ওয়ার্ড ফর নাউন অর নাউন ইকুইভ্যালেন্ট। অর্থাৎ নাউন ইকুইভ্যালেন্ট বলতে নাউন সমতুল্য, নাউনের মতো দেখতে যে শব্দ, ওই যেগুলো আমি বললাম। তো দেখেন, প্রোনাউনের ব্যবহারটা কেন হয়? প্রোনাউন মানে সর্বনাম, যেটা নামের পরিবর্তে বসে। মূলত ইংলিশ ল্যাঙ্গুয়েজটা দেখেন, যদি আপনি প্র্যাকটিক্যালি ভাবেন সবই বুঝতে পারবেন। ইংরেজি ভাষা বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ মূলত ইংরেজদের থেকে বা ব্রিটিশদের থেকে আসে, তাই না? সো ব্রিটিশরা রিডান্ডেন্সি পছন্দ করে না। রিডান্ডেন্সি মানে দ্বিরুক্তি, একটা শব্দের দুইবার উক্তি বা ব্যবহার। দ্বিরুক্তি কথাটা মনোযোগ দিয়ে বোঝেন। যেমন বাংলায় আমরা অনেক সময় এই ধরনের কথা বলি, সে নাচতে নাচতে স্কুলে যায়, আমি গান গাইতে গাইতে ভাত খাই। এই যে নাচতে নাচতে, গাইতে গাইতে, এটা ইংলিশে যখন আপনি ট্রান্সলেট করবেন, ড্যান্সিং ড্যান্সিং, সিঙ্গিং সিঙ্গিং, এরকম বলা যায় না। প্রতিটা সেন্টেন্স বা বাক্যের শুরুতে নাউনের ব্যবহার ওয়ান কাইন্ডস অফ রিডান্ডেন্সি ক্রিয়েট করে। এইটা দূর করার জন্য প্রোনাউনের ব্যবহার হয়। মনে করেন রহিম ইজ আ গুড বয়, আমি এরকম বললাম যে রহিম একটা ভালো ছেলে। আবার আমি যদি বলি রহিম রিডস ইন ক্লাস 10, রহিম ইজ আ ভেরি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, রহিম গোস টু স্কুল রেগুলারলি। প্রত্যেকটা বাক্যের শুরুতে রহিমের ব্যবহার করা ওয়ান কাইন্ডস অফ রিডান্ডেন্সি। শুরুর বাক্যটাতে রহিম রেখে বাকিগুলোতে যদি ওইটার পরিবর্তে আমি এই হিটা বসাই, যে রহিম ইজ আ গুড বয়, হি গোস টু স্কুল রেগুলারলি, হি ইজ আ ভেরি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তখন আমার কি হচ্ছে? আমার ওই রিডান্ডেন্সির প্রবলেমটা দূর হচ্ছে। নামের ব্যবহারটা আমি আর করছি না, এখানে নামের পরিবর্তে যে সর্বনামটা বসাচ্ছি, এটাই প্রোনাউন। প্রোনাউনের অনেক ক্লাসিফিকেশন আছে, অনেক কিছু দেখার আছে, তো সেটা আমি পরে বলবো সেটা নিয়ে। তো আগে আমরা এই জায়গাগুলো কমপ্লিট করি, জাস্ট ডেফিনেশন গুলো দেখি এবং আইডেন্টিফিকেশনটা একটু দেখবো। অ্যাডজেক্টিভ কি? দেখেন কি বলছে, যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে অ্যাডজেক্টিভ বলে। অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনকে মডিফাই বা কোয়ালিফাই করে। দেখেন, এটা মূলত কি? যেমন দিস ইজ আ নাইস পেন, এটা একটা সুন্দর কলম। শি ইজ আ বিউটিফুল লেডি, এই যে নাইস শব্দটি পেনকে মডিফাই করছে। লেডি শব্দটি, বিউটিফুল শব্দটি লেডিকে মডিফাই করছে। তো এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের কাজ কি? একটি বাক্যের নাউন বা প্রোনাউনকে মডিফাই করা, নাউন বা প্রোনাউনকে বিশেষায়িত করা, নাউন প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত বা এক্সট্রা ইনফরমেশন দেওয়া। ঠিক আছে? নাউন প্রোনাউন কোথায় থাকে? বাক্যের শুরুতে থাকে, সাবজেক্টের স্থানে বা ভার্বের পর অবজেক্টের স্থানে। ভার্ব কি? ভার্ব হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ পার্টস অফ স্পিচ। ভার্ব ইজ আ ওয়ার্ড দ্যাট ডিনোটস বিং, হ্যাভিং অর ডুইং সামথিং। ভার্ব হচ্ছে একটি সেন্টেন্স বা বাক্যের অপরিহার্য অংশ, দ্য এসেনশিয়াল পার্ট। এজন্য ভার্বকে দ্য হার্টস অফ সেন্টেন্স বা সেন্টেন্স এর প্রাণ বলা হয়। যেমন হি গোস টু স্কুল, সে স্কুলে যায়। মনে রাখবেন, প্রত্যেকটা বাক্যে মেইন ভার্ব মূলত সাবজেক্টের পরে থাকে। উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি। এই বাক্যটা একটু খেয়াল করুন, হি স্যাট ডাউন আন্ডার দ্য ট্রি টু মিট মি। বাংলা অর্থ হচ্ছে সে গাছের নিচে বসেছিল আমার সাথে দেখা করতে বা আমার সাথে দেখা করার জন্য। দে গো টু মার্কেট, তারা বাজারে যায়। অর্থাৎ 3 নম্বর বাক্যে দুটো ভার্ব আছে, একটা হচ্ছে সিটের পাস্ট ফর্ম স্যাট মানে বসা, একটা হচ্ছে মিট, MEET। যদি এরকম দেখেন একাধিক ভার্ব, মনে রাখবেন সাবজেক্টের পরে যে ভার্বটা ওইটা মূলত মেইন ভার্ব, আর সাবজেক্ট থেকে দূরে যে ভার্বগুলো বসে ওটাকে নন ফাইনাইট ভার্ব বলে। নন ফাইনাইট ভার্ব 3 প্রকার: জেরান্ড, ইনফিনিটিভ এবং পার্টিসিপল। এই যে টু মিট, এটা একটা ইনফিনিটিভ, টু প্লাস ভিয়ন। সে গাছের নিচে বসেছিল আমার সাথে দেখা করতে বা দেখা করার জন্য। মিট মানে দেখা করা, টু মিট দেখা করতে। তাহলে এটা হচ্ছে মূলত ভার্ব। কি বললাম? ভার্ব একটি বাক্যের মূলত বসে কোথায়? সাবজেক্টের পরে। অ্যাডভার্ব, এই অ্যাডভার্ব নিয়ে আমি গতকাল বলছিলাম, আজকেও আমি দেখাবো। দেখেন অ্যাডভার্ব কি? যে ওয়ার্ড সাধারণত নাউন, প্রোনাউন বা ইন্টারজেকশন ব্যতীত যে কোনো পার্টস অফ স্পিচ বা ফ্রেজ বা কোনো সেন্টেন্সকে মডিফাই বা বিশেষায়িত করে তাকে অ্যাডভার্ব বলে। মানে অ্যাডভার্ব হচ্ছে অ্যাডজেক্টিভের বিপরীত। অ্যাডজেক্টিভ নাউন প্রোনাউনকে মডিফাই করে, নাউন প্রোনাউনকে বিশেষায়িত করে, নাউন প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। বাট অ্যাডভার্ব কখনো নাউন প্রোনাউনকে মডিফাই করে না। অ্যাডভার্ব মূলত মডিফাই করে ভার্বকে। অ্যাডভার্ব বাড়িয়ে বলে কি করে? কাকে মডিফাই করে? ভার্বকে। যেমন দেখেন, অ্যাট প্লাস ভার্ব ইকুয়াল টু অ্যাডভার্ব। প্যান্থার ক্যান রান ফাস্ট, প্যান্থার মানে চিতাবাঘ, ক্যান এটা মডেল,
রান এটা মেইন ভার্ব, অর্থাৎ প্যান্থার ক্যান রান, বাংলা অর্থ হচ্ছে চিতাবাঘ দৌড়াতে পারে। ফাস্ট, কেমন দৌড়ায়, তার দৌড়ানোর ধরনটা কেমন, দ্রুত, দ্রুত দৌড়ায়। ওই যে ভার্বকে মডিফাই করছে ফার্স্ট শব্দটি, সো এটা হচ্ছে মূলত অ্যাডভার্ব। সুষমা ইজ আ ভেরি বিউটিফুল গার্ল, সুষমা খুব সুন্দরী মেয়ে। তাহলে সুষমা এটা সাবজেক্ট, এটা নাউন, ইজ এটা ভার্ব, গার্ল এটাও নাউন। এই গার্লকে মডিফাই করছে বিউটিফুল শব্দটি, যে সুষমা ইজ আ গার্ল, সুষমা একটা মেয়ে। এবার কেমন মেয়ে, সুন্দরী মেয়ে, বিউটিফুল গার্ল। তাহলে বিউটিফুল শব্দটি মূলত এখানে অ্যাডজেক্টিভ, কারণ কি ওটা নাউনকে মডিফাই করছে। শি ইজ আ ভেরি বিউটিফুল গার্ল, সে খুব সুন্দরী মেয়ে, সুন্দরী, খুব সুন্দরী। ভেরি শব্দটি বিউটিফুলকে মডিফাই করছে, ওটা হচ্ছে একটা অ্যাডভার্ব, সরি, অ্যাডভার্ব। দ্য ফ্যান ইজ মুভিং ওভার আওয়ার হেড, ফ্যানটা আমাদের মাথার উপর দিয়ে ঘুরছে, এই ওভার শব্দটি একটা প্রেপোজিশন। ঠিক এর আগে দেখেন বলছে দ্য ফ্যান ইজ মুভিং এক্স্যাক্টলি ওভার আওয়ার হেড, ফ্যানটা ঠিক আমাদের মাথার উপর দিয়ে ঘুরছে। এই এক্স্যাক্টলি শব্দটি ওভারকে মডিফাই করে, এটা একটা অ্যাডভার্ব। মনে রাখবেন, নাউন প্রোনাউন ব্যতীত অন্য যে কোনো পার্টস অফ স্পিচকে এই অ্যাডভার্ব মডিফাই করতে পারে, নাউন প্রোনাউন এবং ইন্টারজেকশন ব্যতীত। এই দেখেন, আমি একটু বিষয়টা আপনাদেরকে বুঝিয়ে বলি। দেখেন, একটি সেন্টেন্স বা বাক্যের মেইন জিস্ট হচ্ছে নাউন প্রোনাউন আর ভার্ব। মনে করেন আমি যদি বলি শি, এরপর যদি বলি ইজ, এরপর যদি বলি গার্ল, এই তিনটা ওয়ার্ডের অর্থ কি, সে হয় মেয়ে। এই তিনটা ওয়ার্ডের একটা ওয়ার্ড যদি আপনি বাদ দেন, আপনার কি বাক্য হবে? শি বাদ দিলে বাক্য হবে, ইজ বাদ দিলে বাক্য হবে, গার্ল বাদ দিলে বাক্য হবে না। তাহলে শিটা কি, প্রোনাউন, ইজটা কি, ভার্ব, গার্লটা কি, নাউন। এবার আমি যদি বলি শি ইজ আ গার্ল, সে একটা মেয়ে, এই এটা কি, আর্টিকেল বলি আমরা, তাই না? বাট 8 প্রকার পার্টস অফ স্পিচের ভিতর আর্টিকেল নামের কোনো কিছু নেই। অ্যাজ আ পার্টস অফ স্পিচ এটা একটা অ্যাডজেক্টিভ হবে। কেন অ্যাডজেক্টিভ? যে সে একটা মেয়ে, গার্ল কি, নাউন, তাহলে নাউনকে মডিফাই করছে ওই এ শব্দটি, এই জন্য ওটা হচ্ছে আমার মূলত একটা অ্যাডজেক্টিভ, অ্যাজ আ পার্টস অফ স্পিচ অ্যাডজেক্টিভ। কারণ কি, অ্যাডজেক্টিভের ডেফিনেশন হচ্ছে যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বোঝায়, সংখ্যা। সো হি ইজ আ গার্ল, সে একটা মেয়ে, শি ইজ আ বিউটিফুল গার্ল। শি ইজ আ বিউটিফুল গার্ল, সে একটা সুন্দরী মেয়ে। তাহলে বিউটিফুল শব্দটাও একটা অ্যাডজেক্টিভ। মানে আমার মেইন পার্ট কিন্তু শি ইজ গার্ল। এই যে ভিতরে যে দুইটা এক্সট্রা ওয়ার্ড নিয়ে আসলাম, এ এবং বিউটিফুল, এই দুইটা যদি নাও নিয়ে আসতাম, আমার বাক্য কিন্তু অর্থ রাখতো, অর্থ থাকতো। কিন্তু আপনি ইজ বাদ দিলে কি অর্থ থাকতো? গার্ল বাদ দিলে অর্থ থাকতো? শি বাদ দিলে অর্থ থাকতো না। তাহলে এইগুলো হচ্ছে বাড়তি অংশ। এই এই এ বা বিউটিফুল কাকে মডিফাই করছে? গার্লকে। অর্থাৎ অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে নাউন বা প্রোনাউনকে মডিফাই করা। নাউন প্রোনাউন একটি বাক্যের কোথায় থাকে? শুরুতে, সাবজেক্টের স্থানে, একদম শুরুতে, বা ভার্বের পরে অবজেক্টের স্থানে, ঠিক তার আগে, তার ঘাড়ের উপর মূলত অ্যাডজেক্টিভ বসে। এবার সে সুন্দরী মেয়ে, সে ইজ আ ভেরি বিউটিফুল গার্ল, সে সুন্দরী, সে খুব সুন্দরী। এই ভেরিটা আমি এখানে বসালাম, আমার বাক্যটা আরেকটু বড় হলো। এই ভেরিটা মূলত মডিফাই করছে বিউটিফুলকে। হ্যাঁ, তো এইটা হচ্ছে মূলত আমার অ্যাডভার্ব। মানে অ্যাডভার্ব মূলত ভার্বকে মডিফাই করে, কিন্তু একটা অ্যাডভার্ব নিজেকে নিজে মডিফাই করতে পারে, একটা অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে, একটা প্রেপোজিশনকে মডিফাই করতে পারে, ইভেন হোল সেন্টেন্সকে মডিফাই করতে পারে। অর্থাৎ অ্যাডভার্ব মূলত কি, মনে করেন আমি যদি বলি শি স্পিক্স ইংলিশ, জাস্ট এতটুকু বললাম যে সে ইংরেজি বলে। এবার সে ইংরেজি কিভাবে বলে, বলার ধরনটা কেমন? হি স্পিক্স ইংলিশ ফ্লুয়েন্টলি, সে ফ্লুয়েন্টলি ইংরেজি বলে। ওই স্পিক মানে বলা, ওই বলাটা কেমন, বলাটা হচ্ছে ফ্লুয়েন্টলি, এই জন্য এটাকে বলা হয় অ্যাডভার্ব। ঠিক আছে, সেগুলো বুঝতে হবে। এবার আমি যদি বলি স্পিক ইংলিশ ভেরি ফ্লুয়েন্টলি, সে খুব ভালোভাবে ইংরেজি বলে, খুব সাবলীল ভাবে বলে, এই ভেরিটাও অ্যাডভার্ব, এটাকে বলা হয় অ্যাডভার্ব নিজেকে নিজে মডিফাই করছে। ফার্স্টে যে ফ্লুয়েন্টলিটা আমি লিখলাম, ওটা স্পিককে মডিফাই করে, যে সে বলে, তার বলার ধরনটা কেমন, এখানে কিন্তু ইংলিশ বা সি না, ওই বলাটা, বলার ধরনটা কেমন, ফ্লুয়েন্টলি। এবার ফ্লুয়েন্টলি বলে, কেমন ফ্লুয়েন্টলি, খুব ফ্লুয়েন্টলি, ওই ভেরি, ওটা অ্যাডভার্ব। এই পার্টস অফ স্পিচ একদিনে আপনারা হয়তো বিষয়গুলো বুঝবেন না, বাট এইটা কি, একটা সেন্টেন্স কিভাবে অর্গানাইজড হয়, একটি সেন্টেন্স বা বাক্যের অ্যাকচুয়াল ফরমেশনটা কি, সেটা বোঝা যায় যদি পার্টস অফ স্পিচ সম্পর্কে কনসেপ্ট রাখতে পারেন। আমি আবারও বলছি, এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজের একটা ভিত্তি বা ফাউন্ডেশন, একটা ফান্ডামেন্টাল থিংস। আপনি যদি সত্যিকার অর্থে ল্যাঙ্গুয়েজটা শিখতে চান, ধরে রাখতে চান আপনার অ্যাসেট বা সম্পদ হিসাবে, নেক্সট জেনারেশনকে আপনি শেখাতে চান, আপনাকে এই অরিজিন থেকে ডেভেলপ করে যেতে হবে। যদিও এটা গ্রামাটিক্যাল থিংস আপনাদের কাছে একটু কঠিন মনে হতে পারে, কষ্ট লাগতে পারে, বাট এগুলোকে স্কিপ করে কখনো ভাষা ভালোভাবে শেখা যায় না, কারণ এগুলো কোর থিংস, মেইনলি এগুলো দরকার, সত্যি কথা বলতে।
এরপর দেখেন প্রেপোজিশন। এই প্রেপোজিশনের উপর আমার সেভেন্থ ফ্রি লাইভ ক্লাস একটা ডিটেলস ক্লাস আছে, আপনারা দেখবেন, কেউ মিস করবে না, কারণ এটা তো এইভাবে হয় না, এটার উপর অনেক আলোচনা আছে, আমি আপনাদেরকে দেখাবো প্রেপোজিশনের ক্লাস। হ্যাঁ, তো এখানে কি বলছে, আমরা যদি একটু সহজভাবে বিষয়টা থিওরিটা জানি। প্রি শব্দের অর্থ পূর্বে এবং পজিশন শব্দের অর্থ অবস্থান। যে সকল শব্দ নাউন বা প্রোনাউনের পূর্বে বসে তাকে প্রেপোজিশন বলে। প্রেপোজিশন একটি সেন্টেন্স বা বাক্যের অলংকার। কি বলছে? অলংকার। অলংকার যেমন একজন মানুষের সৌন্দর্য বাড়িয়ে দেয়, তেমনি বাক্যে প্রেপোজিশনের ব্যবহারের মাধ্যমে বাক্যের সৌন্দর্য বেড়ে যায়। এখানে কি বলছে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। বোঝেন আমার কথাগুলো, মনোযোগ দিয়ে বোঝেন আমি কি বলছি। একটি ছেলেকে আপনি যদি কোট বুট শার্ট টাই পরান, দেখতে যেমন সুন্দর লাগে। একটি মেয়েকে আপনি যদি হাতে চুড়ি, কানের দুল, নাকের নলক এগুলো পরান, পরালে, মানে সিনেমার সিনেমার নায়িকাদের সাজায় না, বা বিয়ে করতে যায় যে নতুন বউ, তাকে সাজালে দেখতে যেমন সুন্দর লাগে। একটি সেন্টেন্স বা বাক্যে প্রেপোজিশনের ব্যবহার করলে ওই সেন্টেন্স বা বাক্যের সৌন্দর্য বেড়ে যায়। প্রেপোজিশন যে মেইন কোনো পার্ট এরকম না। প্রেপোজিশন না থাকলে যে বাক্য অর্থ দিতে পারে না এরকমও না। বাক্য অর্থ দিতে পারে না কোনটা না থাকলে? নাউন বা প্রোনাউন অথবা ভার্ব, এই তিনটা সব থেকে গুরুত্বপূর্ণ, নাউন, প্রোনাউন এবং ভার্ব। এই তিনটা না থাকলে ওইভাবে অর্থটা অ্যাকচুয়ালি আসে না, বিশেষ করে ভার্ব না থাকলে। কিন্তু প্রেপোজিশন যে একদম মেইন কোনো পার্ট এরকম না, কিন্তু প্রেপোজিশন ছাড়া বাক্য সম্পূর্ণ হয় না। অর্থাৎ প্রেপোজিশন ছাড়া বাক্য যদি আপনি তৈরি করেন, ওই বাক্যটা একটির সাথে আরেকটি ওয়ার্ড ভালোভাবে কানেক্টেড হয় না, বাক্যটি খাপছাড়া খাপছাড়া মনে হয়, সুন্দর হয় না। প্রেপোজিশন বাক্যের সৌন্দর্য বৃদ্ধি করে, বাক্যকে গর্জিয়াস করে তোলে, একটা সেন্টেন্স বা বাক্যের অর্নামেন্ট বা অলংকার হিসেবে কাজ করে। আবারও বলছি, একটি ছেলেকে কোট বুট শার্ট টাই পরালে দেখতে যেমন সুন্দর লাগে, একটি মেয়েকে হাতে চুড়ি, কানের দুল, নাকের নলক এগুলো পরালে দেখতে যেমন সুন্দর লাগে, সাজালে আর কি, একটি সেন্টেন্স বা বাক্যে প্রেপোজিশনের ব্যবহার করলে ওই সেন্টেন্স বা বাক্যের সৌন্দর্য বেড়ে যায়। প্রি মানে পূর্বে, পজিশন মানে অবস্থান, পূর্বে অবস্থান। প্রেপোজিশন মূলত নাউন বা প্রোনাউনের পূর্বে অবস্থান করে। পুট দ্য বক্স অন দ্য টেবল, আই লিভ উইথ মাই ফ্যামিলি, হি লিভস ইন আমেরিকা। সো এগুলো সবই হচ্ছে মূলত প্রেপোজিশন। প্রত্যেকে আমার কথাগুলো মনোযোগ দিয়ে বুঝবেন, বিষয়গুলোকে ভালোভাবে নেওয়ার চেষ্টা করবেন। এগুলোর উপর ডিটেলস ক্লাস আছে, আমি দেখাবো। এরপর কনজাংশন। কনজাংশন কি? কনজাংশন অর্থ সংযোগ স্থাপন। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। দুইটি শব্দ, ওয়ার্ড, দুইটি বাক্য, সেন্টেন্স, অথবা দুইটি বাক্যাংশ, ক্লজ বা ফ্রেজের মধ্যে সংযোগ স্থাপনকারী শব্দকে কনজাংশন বলে। অ্যান্ড, অর, বাট, দো, অলদো এটা মূলত রাইটিং এ দরকার হয়। দোজ আর কনজাংশন। দে আর চেয়ারফুল বাট ব্রড মাইন্ডেড, শি ইজ হ্যাপি বাট ফ্রাস্ট্রেটেড, আই উইল গো ইফ ইউ কাম, আমি যাব যদি তুমি আসো। তো এগুলো কনজাংশনের ব্যবহার। আর ইন্টারজেকশন, এই ইন্টারজেকশনটা মূলত কি জানেন? আমি একটু বলি, মূলত 8 প্রকার যে পার্টস অফ স্পিচ আছে, বা যেটা নিয়ে আলোচনা করলাম বা আপনাদেরকে দেখালাম, এই 8 প্রকার পার্টস অফ স্পিচের ভিতর ইন্টারজেকশন ব্যতীত অন্য যে 7টি আছে, সেই 7টি কোনো না কোনো ভাবে একে অপরের সাথে কানেক্টেড বা রিলেটেড। একজন আরেকজনের জন্য বসে, একজন আরেকজনের ঘাড়ের উপর বসে, কিন্তু এটা সম্পূর্ণ আলাদা অন্যান্য পার্টস অফ স্পিচ গুলোর সাথে, এবং এটা সহজে আইডেন্টিফাই করা যায়। কারণ দেখেন, আবেগ অনুভূতি ছাড়া মানুষ বাঁচতে পারে না। মানুষের আবেগ অনুভূতি প্রকাশে ইংরেজিতে বেশ কিছু শব্দ ব্যবহৃত হয়, যেমন হুররে, আলাস, ফাই, ব্রাভো, হাস, ফু, হ্যালো। এগুলো তাৎক্ষণিক আবেগ প্রকাশ করে, মানে এগুলো আইডেন্টিফাই করা যায়। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, দেখেন, আল্লাহ ইজ নো মোর, দেখেন হি ইজ নো মোর, এই যে নো আর মোর দুটো শব্দ একসাথে কানেক্টেড। এরকম ভাবে অন্যান্য প্রেপোজিশন গুলো, মানে অন্যান্য পার্টস অফ স্পিচ গুলো কোনো না কোনো ভাবে একটার সাথে একটা কানেক্টেড থাকে, বাট ইন্টারজেকশন জাস্ট আলাদা, ইন্ডিভিজুয়াল। এখানে একটা এক্সক্লামেশন সিম্বল থাকে, দেখলেই চেনা যায়। তো এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই। আল্লাহ হিজ নো মোর, হাই শেয়ার নেই, ফাই অর ফি, ইউ আর সো ব্যাড, সি তুমি এত খারাপ, ব্রাভো ইউ আর ডুইং ওয়েল, সাবাস তুমি খুব ভালো করছো, হার্শ সামন ইজ কামিং, হ্যালো আর ইউ লিসনিং টু মি। তো যাই হোক, এগুলো হচ্ছে মূলত প্রেপোজিশন। এবার সরি, কি বললাম, ইন্টারজেকশন।
এবার আমরা একটু আইডেন্টিফিকেশনটা দেখব। এই যে আইডেন্টিফিকেশন, এগুলো বিসিএস এর কিছু কোশ্চেন। আপনি খোলা চোখে আপনার যেটা মনে হবে সেটা নাও হতে পারে, অ্যান্সার অন্যটা হতে পারে, এগুলো একটু ক্রিটিক্যাল, বাট আমাদের আইডেন্টিফাই করা শিখতে হবে। এখানে অনেকগুলো বাক্য আছে। আমি আবারও বলছি, বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম, বিসিএস, ব্যাংক জব, অ্যাডমিশন টেস্ট, দেখবেন অবশ্যই অবশ্যই এই আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ থেকে কোশ্চেন আসে। তো আপনারা এটা ভালোভাবে করার চেষ্টা করবেন। কি লেখা আছে দেখেন তো। আই হ্যাভ আ পেন, খুব সহজ একটি বাক্য। এই যে বাক্যটি আপনারা এখানে দেখছেন, আই হ্যাভ আ পেন, এই বাক্যে প্রত্যেকটা ওয়ার্ড এর নাম আছে। এই নামটা আমরা চিনব। আইটা কি? প্রোনাউন। আইটা কি? অ্যাজ আ পার্টস অফ স্পিচ প্রোনাউন। আবার সাবজেক্ট বললেন না, সাবজেক্ট ভার্ব অবজেক্ট সেটা ঠিক আছে, আই সাবজেক্ট, হ্যাভ ভার্ব, এ পেন অবজেক্ট, এটা ঠিক আছে। বাট সাবজেক্ট তো আর কোনো পার্টস অফ স্পিচের নাম না, অবজেক্ট তো আর কোনো পার্টস অফ স্পিচের নাম না। ওইটাকে বলা হয় কম্পোনেন্ট অফ সেন্টেন্স, উপকরণ, সেন্টেন্স এলিমেন্টস বা কম্পোনেন্টস। বাট অ্যাজ আ পার্টস অফ স্পিচ আইটা কি? আইটা হচ্ছে আমাদের, আবারও বলছি, প্রোনাউন। হ্যাভ কি? ভার্ব। মনে রাখবেন প্রতিটা বাক্যে সাবজেক্টের পরেই ভার্ব থাকে, সাবজেক্টের পরেই ভার্ব থাকে। তাহলে হ্যাভটা কি? ভার্ব। এ শব্দটা কি? অনেকে এখানে আর্টিকেল বলে ফেলবে। মনে করেন একটা কম্পিটিটিভ এক্সামের কোশ্চেনে এ এর নিচে আন্ডারলাইন করে বললো এটা কোন পার্টস অফ স্পিচ, আর্টিকেলও সেখানে লেখা থাকলো। বাট আর্টিকেল নামে কি কোনো ওয়ার্ড আছে 8 প্রকার পার্টস অফ স্পিচের ভিতর? নেই তো, তাহলে আপনি কেন দিবেন? এটা হচ্ছে একটা অ্যাজেক্টিভ। আর্টিকেল বা ডিটারমিনার এগুলো অ্যাজ আ পার্টস অফ স্পিচ অ্যাজেক্টিভ হয়, কারণ এগুলো নাউনকে মডিফাই করে, নাউনের সংখ্যা বোঝায়। পেন এটা নাউন, তাহলে আইটা প্রোনাউন, হ্যাভ ভার্ব, এ অ্যাজেক্টিভ, পেন নাউন। আই গো হোম, আমি বাড়ি যাই। আইটা প্রোনাউন, গোটা ভার্ব, হোমটা কোন পার্টস অফ স্পিচ? অনেকে বলে যে হোমটা হচ্ছে নাউন, কারণ একটা নাম, কিন্তু এই হোমটা একটা অ্যাডভার্ব। অনেকে এটা জানেন আপনারা। পৃথিবীতে 4টি শব্দ আছে, হোম, হেয়ার, দেয়ার এবং অ্যাব্রোড, ABROAD, অ্যাব্রোড মানে বিদেশ। এই 4টা শব্দ মূলত রিয়েল অ্যাডভার্ব। এই চারটি শব্দের আগে এবং গো এর পরে কখনো প্রেপোজিশনেরও ব্যবহার হয় না। অর্থাৎ 3 নম্বর বাক্যটি একটু খেয়াল করেন, লেখা আছে আই গো টু হাউস, মানে কি? আমি বাড়ি যাই। আবার আই গো হোম, মানে কি? আমি বাড়ি যাই। কিন্তু হাউজের আগে একটা টু আছে, হোমের আগে টু নেই, দেখছেন? প্রেপোজিশনের ক্লাস যদি আপনারা করতেন তাহলে বুঝতে পারতেন, এই যে টু, এই প্রেপোজিশনটি মূলত কোনো একটা দিকে যাওয়াকে ইন্ডিকেট করে। কেউ কোনো দিকে যায় বা যাচ্ছে, এগুলো বোঝাতে টু প্রেপোজিশন বসে, নির্দিষ্ট কোনো গন্তব্যে যাওয়া বোঝাতে। যেমন আমি যদি বলি সে বাজারে যাচ্ছে, হি ইজ গোয়িং টু দ্য মার্কেট। আমি স্কুলে যাই, আই গো টু স্কুল এভরিডে। এই যে গো টু স্কুল, হি ইজ গোয়িং টু দ্য মার্কেট, এরকম কোনো একটা দিকে যাওয়া বোঝাতে, নির্দিষ্ট দিকে আমার টু প্রেপোজিশনের ব্যবহার হয়। কিন্তু গো এর পরে টু বসে না 4টি শব্দের আগে, হোম, হেয়ার মানে এখানে, দেয়ার মানে সেখানে, আর অ্যাব্রোড। এখন পার্থক্যটা কি? হোম মানেও বাড়ি, হাউস মানেও বাড়ি, পার্থক্যটা কি? হাউসের আগে টু কেন বসলো, হোমের আগে কেন বসলো না? দেখেন, হাউস মানে জাস্ট একটা বাড়ি, বাড়ি বলতে একটা বিল্ডিং বা যে কোনো একটা ঘরকে ইন্ডিকেট করছে, একটা বস্তু, একটা থিংস কে এখানে ইন্ডিকেট করছে, যেটা নাউন, নাউন। কিন্তু হোম বলতে নির্দিষ্ট কোনো ঘর বা বাড়ি বা কোনো থিংস, বস্তুকে ইন্ডিকেট করছে না। হোম মানে এনি কাইন্ডস অফ প্লেস ক্যান বি হোম, বাট এনি কাইন্ডস অফ প্লেস ক্যান নট বি হাউস। হোম বলতে একটা থাকার জায়গাকে বোঝাচ্ছে, সেটা পাহাড়ের গুহা হতে পারে, নৌকার নিচে ছাউনি হতে পারে, এনি কাইন্ডস অফ প্লেস। বলে না যে যদি তুমি খবরের কাগজ পড়ো দেশ বিদেশের খবর জানতে পারবে। ইফ ইউ রিড নিউজ পেপার ইউ ক্যান বি এবল টু know the information of home and abroad। এরকম বলে শুনছে না, হোম অ্যান্ড অ্যাব্রোড, হোম অ্যান্ড অ্যাব্রোড, দেশ বিদেশ। মানে হোম মানে যে একদম বাড়ি, নির্দিষ্ট কোনো বস্তু, এরকম না। হোম মানে প্লেস, এনি কাইন্ডস অফ প্লেস। এই জন্য এই হোম শব্দটা একটা অ্যাডভার্ব, এর আগে টু বসবে না। বাট 3 নম্বর বাক্যে হাউস শব্দটির নিচে যদি কেউ আন্ডারলাইন করে বলে এটা কোন পার্টস অফ স্পিচ, এটা কিন্তু নাউন, যেহেতু এর আগে টু আছে, প্রেপোজিশন আছে। ফ্রি মানে পূর্বে, পজিশন মানে অবস্থান। যে শব্দ নাউন বা প্রোনাউনের পূর্বে অবস্থান করে তাকে প্রেপোজিশন বলে। তাহলে এই হাউসটা অবশ্যই নাউন হবে, যেহেতু এর আগে টু আছে। কিন্তু হোমটা হচ্ছে অ্যাডভার্ব। হোমের নিচে কেউ যদি আন্ডারলাইন করে বলে কি, এটা অ্যাডভার্ব। আই গো দেয়ার, আই গো হিয়ার, আই গো অ্যাব্রোড। এই হেয়ার, দেয়ার, অ্যাব্রোড এবং হোম, হেয়ার, দেয়ার, অ্যাব্রোড এবং হোম, এই 4টি শব্দের আগে, গো এর পরে।
কখনো টু প্রেপোজিশন বসে না, এগুলো পার্টস অফ স্পিচ হিসাবে অ্যাডভার্ব। অন্য যে কোনো দিকে যাওয়ার ক্ষেত্রে, কোনো নির্দিষ্ট দিকে, সার্টেইন কোনো ডেস্টিনেশন, টু প্রেপোজিশন বসে। ক্লাসগুলো করেন, আপনি অনেক ডেভেলপমেন্ট পাবেন, এতটুকু আমি বলতে পারি, কারণ আমি যাদেরকে পড়াই অনেক পরিশ্রম করে পড়াই। আমার 5 জন থাকুক, কিন্তু সেই 5 জন ইংলিশ এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হয়ে বের হবে, সেভাবে আমি করাই। এই পর্যন্ত 78টি ব্যাচ আমি সফলতার সাথে পরিচালনা করে আসছি। আপনি কেন পারবেন না? যদি সঠিক গাইডলাইন পান, আপনি অবশ্যই ইংলিশ এক্সপার্ট হতে পারবেন, কম সময়ের ভিতর ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করতে পারবেন। কিন্তু আমরা সঠিকভাবে এগোই না। দেখেন, আই নিড সাম ওয়াটার, আমার কিছু পানি দরকার। আইটা প্রোনাউন, নিড ভার্ব, ওয়াটার শব্দটি নাউন। এই সাম শব্দটি কি জানেন? এটা একটা অ্যাজেক্টিভ, ওয়াটারকে মডিফাই করছে। তো যে শব্দ নাউনকে মডিফাই করে সেটা অ্যাজেক্টিভ, এবং এটাকে বলা হয় কোয়ান্টিটিভ অ্যাজেক্টিভ বা অ্যাজেক্টিভ অফ কোয়ান্টিটি। কিছু পানি দরকার, হ্যাঁ। 5 নম্বর বাক্যে দেখেন, ওয়াটার দ্য গার্ডেন। অনেকে এই বাক্যটার অর্থ বোঝে না, অনেকে মনে করে কি যে বাগানে পানি বা বাগানে পানি দেওয়া, কিন্তু এই বাক্যটির অর্থ হচ্ছে বাগানে পানি দাও। এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, এখানে সাবজেক্টটা উজ্জ আছে, মূলত ইউ ওয়াটার দ্য গার্ডেন এরকম হওয়ার কথা, কিন্তু এখানে ওই ইউটা থাকে না, এই ওয়াটারটা এখানে মূলত মেইন ভার্ব। এটা কিন্তু ভার্ব। তাহলে ওয়াটার দ্য গার্ডেন, বাগানে পানি দাও। এই যে বাংলাটা আমি বললাম, এই বাংলাটা আমি তখনই বলতে পারবো যখন পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে পারবো। আমি যদি এটা বুঝতে না পারি যে 4 নম্বর বাক্যে যে ওয়াটার নাউন ছিল, একই স্পেলিং একই শব্দ 5 নম্বর বাক্যে হয়ে গেছে ভার্ব, এখানে কোনো সাবজেক্ট নেই, এটা 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 আমি তখনই বুঝতে পারবো যখন পার্টস অফ স্পিচ সম্পর্কে আমার কনসেপ্ট থাকবে। আর এটা বুঝতে না পারলে, এই যে ওয়াটার দ্য গার্ডেন এর বাংলা অর্থ আপনি এরকম করবেন, বাগানে পানি বা বাগানে পানি দেওয়া, কিন্তু এটার অর্থ যে বাগানে পানি দাও, এটা আপনি বুঝবেন না যদি না আপনি না বোঝেন যে এটা কোন সেন্টেন্স বা এই ওয়াটার কোন পার্টস অফ স্পিচ। এই জন্যই আমি বলছি যে এটা খুবই গুরুত্বপূর্ণ। হেয়ার ইজ মাই স্কুল, মাই স্কুল, এই মাইটাকে অনেকে প্রোনাউন ভাবে, বাট না, এই মাইটা কিন্তু একটা অ্যাজেক্টিভ। এটা বলে পজিটিভ অ্যাজেক্টিভ, ওই স্কুলকে মডিফাই করছে। স্কুলকে একটা নাউন না? তো যে ওয়ার্ড নাউনকে মডিফাই করে তাকে কি বলে? অ্যাজেক্টিভ। প্রোনাউন কখনো কাউকে মডিফাই করে না, প্রোনাউন নাউনের পরিবর্তে বসে, নাউনকে রিপ্লেস করে বসে, নাউনের ঘাড়ের উপর প্রোনাউন বসে না। মাই, আওয়ার, দেয়ার, ইওর, এগুলোকে পজিটিভ প্রোনাউন বলে, ওই অ্যাজেক্টিভ বলে। অনেকে মনে করে যেগুলো প্রোনাউন, পজিটিভ অ্যাজেক্টিভ, এগুলোর পর অবশ্যই অবশ্যই একটা করে নাউন থাকে। দিস ইজ মাই ক্যাট, ইট ইজ হার হাউস। অর্থাৎ মাই, আওয়ার, দেয়ার, ইওর, হার, এগুলোর পরে যদি নাউন থাকে, নাউন রিলেটেড ওয়ার্ড থাকে, এই ওয়ার্ডগুলো মূলত অ্যাজেক্টিভ, এগুলোকে পজিটিভ অ্যাজেক্টিভ বলে। হি ইজ আ স্কুল বয়, সে একজন স্কুলে পড়ুয়া বালক। বয় শব্দটা এখানে নাউন, স্কুল শব্দটা এখানে অ্যাজেক্টিভ হয়ে যাচ্ছে। আগের সেন্টেন্সে কিন্তু স্কুলটা নাউন ছিল 6 নম্বর বাক্যে, বা 7 নম্বর বাক্যে একই শব্দ অ্যাজেক্টিভ হয়ে যাচ্ছে। কেন? ওই বয়কে মডিফাই করছে যে সে একজন স্কুলে পড়ুয়া বালক। আই টক টু হিম, এটা কিন্তু কথা বললাম, আমি তার সাথে কথা বলি। আইটা প্রোনাউন, টক শব্দটি ভার্ব, টু শব্দটি প্রেপোজিশন, হিম শব্দটি প্রোনাউন। আই হ্যাভ আ টক উইথ হিম, আমার তার সাথে একটা কথা আছে। আইটা প্রোনাউন, হ্যাভটা ভার্ব, এটা অ্যাজেক্টিভ। এইখানে যে টকটি আছে এটা একটা নাউন, উইথ প্রেপোজিশন, হিমটা প্রোনাউন। আই ওয়াচড আ শো লাস্ট নাইট, আমি গত রাতে একটা শো দেখেছিলাম। এটা একটা টিভি শো হতে পারে বা সিনেমার একটা শো হতে পারে, এনি কাইন্ডস অফ শো ক্যান বি দেয়ার। সো এই যে শোটা আপনারা এখানে দেখছেন, এটা একটা নাউন। লাস্ট নাইট, এটা একটা অ্যাডভার্ব। কিন্তু 11 নম্বর বাক্য দেখেন, শো মি ইয়োর আইডি কার্ড, তোমার আইডি কার্ডটি আমাকে দেখাও। এই শোটা কিন্তু ভার্ব, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। মিটা প্রোনাউন, ইয়োর শব্দটা অ্যাজেক্টিভ, মনে রাখবেন পজিটিভ অ্যাজেক্টিভ। কেন? ওই আইডি কার্ডকে মডিফাই করছে। হি লিভস ইন চিটাগাং, সে চিটাগাং এ বাস করে। চিটাগাং শব্দটি নাউন, লিভ শব্দটি ভার্ব, ইন শব্দটি কি? প্রেপোজিশন। কিন্তু 13 নম্বর বাক্যে দেখেন, খাম ইন, এর মানে হচ্ছে ভিতরে আসো। কোথায় আসো? ভিতরে আসো, খাম ইন, ভিতরে আসো। এই যে ইনটা আপনারা এখানে দেখছেন, এই ইনটা কোনো প্রেপোজিশন না। অ্যাট, অন, ইন দেখলেই আমরা মনে করি প্রেপোজিশন, চেহারা অনুযায়ী বসিয়ে দিই। বাট প্রেপোজিশনের ডেফিনেশন কি? যে শব্দ নাউন বা প্রোনাউনের পূর্বে বসে তাকে প্রেপোজিশন বলে। এখানে ইন কি করো নাউন বা প্রোনাউনের পূর্বে বসছে? পূর্বে মানে আগে না, জাস্ট ইনের পরে ফুল স্টপ আছে। তাহলে এটা কি? এটা প্রেপোজিশন না, এটা একটা অ্যাডভার্ব। এটা বলে অ্যাডভার্ব অফ প্লেস। কোথায় আসো? হোয়ার, ভিতরে। হোয়ার, ভিতরে, ইন। তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব, মনে রাখবেন এগুলো। 12 নম্বর বাক্যে যে ইনটা প্রেপোজিশন ছিল, যেহেতু এটা চিটাগাং এর আগে ছিল, সেম ইন, একই স্পেলিং একই ওয়ার্ড, 13 নম্বর বাক্য হয়ে গেছে কিন্তু অ্যাডভার্ব। এখানে কোনো সাবজেক্ট নেই, এটাও ইম্পারেটিভ সেন্টেন্স, কামটা ভার্ব।
নম্বর বাক্য দেখেন, আই ডিসলাইক ক্রাইং, আমি কান্না অপছন্দ করি। এখানে ডিসলাইকটা মেইন ভার্ব, ক্রাইং শব্দটা দেখে ভার্ব মনে হচ্ছে বাট এটা স্থির অবস্থা প্রকাশ করছে। এটাকে জেরান্ড বলা হয় অ্যাজ আ পার্টস অফ স্পিচ, এটা একটা নাউন। আই স আ ক্রাইং বেবি, আমি একটা কান্নারত শিশুকে দেখেছিলাম। এখানে সি এর পাস্ট ফর্ম স, এটা মেইন ভার্ব। আ ক্রাইং বেবি, বেবিটা একটা নাউন, বেবিকে মডিফাই করছে ক্রাইং শব্দটি, যে বেবিটা কেমন ছিল, কি অবস্থায় আমি তাকে দেখেছিলাম, কান্নারত অবস্থায়। ক্রাইংটা বেবিকে এখানে মডিফাই করছে, এটা ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। পার্টস অফ স্পিচ হিসাবে এটা একটা অ্যাজেক্টিভ। এই যে কথাগুলো বললাম, হয়তো একদিনে আপনারা জিনিসটা বুঝবেন না, বাট এটার যে গুরুত্ব কতটা, এটার প্র্যাকটিক্যাল ব্যবহার যদি আপনি জানেন তাহলে আপনি বুঝতে পারবেন। কিন্তু আমি আপনাদেরকে অনুরোধ করব, ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে পার্টস অফ স্পিচকে স্কিপ করে শেখা যায় না। এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজের ভিত্তি বা ফাউন্ডেশন। মিনিমাম যতটুকু কনসেপ্ট নেওয়ার দরকার আপনারা নেওয়ার চেষ্টা করবেন, দেখবেন এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা জানলে কি হয়, আপনি যখন একটা প্যাসেজ ইংলিশে রিডিং পড়বেন, একটা ফিকশন, নোবেল, নন ফিকশন, যে কোনো স্টোরি, তখন প্রতিটা সেন্টেন্স পড়ে তার অ্যাকচুয়াল অর্থ বের করতে পারবেন। বাংলা ভোকাবুলারি না জানলেও অর্থ বের করতে পারবেন যদি পার্টস অফ স্পিচের ফাংশন বোঝেন। একটি বড় সেন্টেন্স থেকে পার্টস অফ স্পিচ যদি আইডেন্টিফাই করতে পারেন, কেন বোঝা যায় অর্থটা কি, সেন্সটা কি? কারণ পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে পারা মানে বোঝা যায় যে একটি সেন্টেন্স কিভাবে অর্গানাইজড হচ্ছে, কোন ওয়ার্ডের সাথে কোন ওয়ার্ড কানেক্টেড বা রিলেটেড, কোন ধরনের অর্থ দিচ্ছে। আর আপনি ভোকাবুলারি জানেন কিন্তু পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে পারেন না বা ধরতে পারেন না, আপনি কখনোই একটি সেন্টেন্স পড়ে তার অ্যাকচুয়াল অর্থ, সেন্স বা মিনিং বের করতে পারবেন না। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, আপনাদের বলে রাখলাম। এবার আমি মেইন পার্টটিতে আসি। অর্থাৎ তাহলে আমি এই যে পর্যন্ত বললাম, যা দেখালাম, আমি এটার পিডিএফ ফাইল রেকর্ড দিয়ে দিব। এবার আপনারা যদি সম্ভব হয় একটু খাতা কলম নিয়ে বসবেন। ইফ ইজ ইট পসিবল, প্লিজ টেক আ পেন অ্যান্ড পেপার উইথ ইউ। আই উইল গো টু ব্লাঙ্ক পেজ, দেন আই উইল রাইট এভরিথিং। আমি এখন আপনাদেরকে দেখাবো গতকাল যে কথাটা আমি বলছিলাম শুরুতে, যারা গতকাল ক্লাসে ছিলেন, অনেকেই ছিলেন না, কিভাবে যে কোনো শর্ট ইংলিশ সেন্টেন্সকে লং সেন্টেন্সে পরিণত করা যায়। এই যা যা দেখালাম পার্টস অফ স্পিচ, এই ফাংশনগুলো ব্যবহার করে, বিশেষ করে এর ভিতরে যে অ্যাডভার্বটা ছিল সেটার ব্যবহার করে কিভাবে যে কোনো শর্ট সেন্টেন্সকে লং সেন্টেন্সে পরিণত করতে পারেন। এছাড়া তার আগে একটা কথা আমি বলি, প্রত্যেকটা ক্লাসের শুরুতে আমি একটা পার্টিকুলার স্ট্রাকচার নিয়ে কথা বলি। আমি গত ক্লাসে আপনাদের সঙ্গে বলছিলাম, যারা গত ক্লাসে ছিলেন, এই জন্য বারবার বলি, ক্লাস করলে ধারাবাহিকতা মেনটেন করে ক্লাস করবেন, তাহলে দ্রুত আপনারা ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করতে পারবেন। ধারাবাহিকতাটা খুব দরকার। তো দেখেন, আমি গত ক্লাসে একটা পার্টিকুলার স্ট্রাকচার নিয়ে কথা বলছিলাম, যে ফর মেকিং এনি কাইন্ডস অফ ইংলিশ সেন্টেন্সেস ইউ হ্যাভ টু মেনটেন আ পার্টিকুলার স্ট্রাকচার। দ্য স্ট্রাকচার ইজ, ফার্স্ট অফ অল ইউ নিড আ সাবজেক্ট। প্রথমত আপনার একটা সাবজেক্টের প্রয়োজন। ইংলিশে যে কোনো একটা সেন্টেন্স বা বাক্য তৈরি করতে গেলে ফার্স্টে কিসের প্রয়োজন? সাবজেক্ট। ইন দ্য প্লেস অফ সাবজেক্ট ইউ হ্যাভ টু পুট নাউন অর প্রোনাউন। এই নাউন প্রোনাউন কি আমি তো এইমাত্র বললাম। আমরা যখন একটা সেন্টেন্স বা বাক্য তৈরি করি, প্রতিটা সেন্টেন্স বা বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা ওয়ার্ডের একটা নাম থাকে। এই নামগুলো 8 প্রকার পার্টস অফ স্পিচ থেকে আসে। তো সাবজেক্ট, সাবজেক্টের পরেই সেন্টেন্স তৈরি করতে গেলে আমাদের ভার্ব লাগে। দেন এক্সটেনশন। আমরা অনেকেই মনে করি একটি সেন্টেন্স বা বাক্যের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, বাট মনে রাখবেন অবজেক্ট না, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন বা অতিরিক্ত অংশ। এই জায়গাটাতে আমার অবজেক্ট বসতে পারে, অথবা কমপ্লিমেন্ট বসতে পারে, অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজের ব্যবহার হতে পারে, অ্যাডভার্বিয়ালস। এইগুলো মূলত কি, সেটাও আমি গতকালকের ক্লাসে ইন ডিটেলসে আপনাদেরকে কিন্তু আমি বলেছিলাম, যে অবজেক্টটা কি, কমপ্লিমেন্ট কি, অ্যাডভার্বিয়াল ফ্রেজ কি। অবজেক্ট কি, কোনো বাক্যের ভার্বকে হোয়াট অ্যান্ড হুম দ্বারা কোশ্চেন করলে যে উত্তর পাওয়া যায় সেটাকে অবজেক্ট বলে। হ্যাঁ, কোনো বাক্যের সাবজেক্ট এবং এক্সটেনশনে একই ব্যক্তি বা বস্তু থাকলে সেটাকে কমপ্লিমেন্ট বলে। আর হাউ, হোয়ার, ওয়েন, ওয়াই, এগুলো দ্বারা কোশ্চেন করলে যে উত্তর পাওয়া যায় তাকে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলে। অর্থাৎ আমি যদি একটা হেডলাইন দেই, হাউ ক্যান উই মেক লং ইংলিশ সেন্টেন্সেস ফ্রম শর্ট সেন্টেন্স, কিভাবে আমরা যে কোনো ছোট ইংরেজি বাক্য থেকে অনেক বড় বাক্য তৈরি করতে পারি, এইটা আমি আপনাদেরকে দেখাবো। এই হেডলাইনটা আপনার প্রথমে খাতায় দেন। দেন আমি এখানে 5টি স্টেপ নিয়ে কথা বলবো, একটা স্ট্র্যাটেজি বা টেকনিক দেখাবো। আপনারা যদি এটা ফলো করতে পারেন, যারা
প্যারাগ্রাফ লিখতে গেলে ছোট ছোট সেন্টেন্স লিখে থেমে যান, একটা সেন্টেন্স কে বড় করতে পারেন না, আইডিয়া জেনারেট করতে গেলে যাদের সমস্যা হয়, স্পিকিং এর ক্ষেত্রে যারা কথা বলতে গেলে বেঁধে যান, আইডিয়া জেনারেট করতে পারেন না, আমার এই মেথডটা আপনারা যদি একটু ফলো করেন খুব ভালোভাবে সেটা করতে পারবেন। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হেয়ার কিভাবে রাইটিংটা ডেভেলপ করা যায়, আমরা যারা ছোট ছোট সেন্টেন্স গুলো থেমে থাকি কিভাবে একটি সেন্টেন্সকে বড় করা যায়, মডিফাই করা যায়, সেন্টেন্স বা বাক্যের ভিতরে এক্সট্রা ইনফরমেশন অ্যাড করা যায়, ইভেন কিভাবে যে কোনো বাংলা সেন্টেন্সকেও ইংলিশে সঠিকভাবে ট্রান্সলেট করা যায়। তো এখানে 5টি স্টেপ নিয়ে আমি কথা বলবো। স্টেপ নাম্বার 1, ফর মেকিং এনি কাইন্ডস অফ সেন্টেন্স উই নিড আ সাবজেক্ট। প্রথমত আমাদের একটা সাবজেক্টের প্রয়োজন। সাবজেক্ট কি? একটা কথা যখন বলা হয়, একটা কাজ যখন করা হয়, কেউ তো একজন করে, কেউ তো একজন বলে, অর্থাৎ একটি বাক্যের সাবজেক্ট কি হতে পারে? একটি বাক্যের সাবজেক্ট হতে পারে আপনার আই, উই, ইউ, হি, সি, দে। এগুলোই মূলত কিন্তু একটি বাক্যের বা একটি সেন্টেন্সের সাবজেক্ট হয়। সাবজেক্ট কি হবে? সাবজেক্ট হতে পারে আপনার আই, অথবা উই, অথবা ইউ, অথবা আপনার হি, অথবা সি, অথবা রহিম, অথবা দে। এই এই ধরনের ওয়ার্ড গুলোই তো আমাদের সাবজেক্ট হয়, তাই না? এই সাবজেক্টের পরেই প্রত্যেকটা ইংলিশ সেন্টেন্স বা বাক্য তৈরি করতে গেলে আমাদের ভার্বের প্রয়োজন। ভার্ব অলওয়েজ, মনে রাখবেন, মেইন ভার্ব অলওয়েজ সাবজেক্টের পরে বসে। ভার্ব ছাড়া ইংলিশে কোনো সেন্টেন্স বা বাক্য তৈরি হয় না। তাহলে স্টেপ নাম্বার 2 কি হবে? উই নিড আ ভার্ব। আমাদের একটা ভার্বের প্রয়োজন। A verb is a word that denotes being, having, or doing something. অর্থাৎ এই যে ইট মানে কি? খাওয়া। প্লে মানে কি? খেলা। ডু মানে কি? করা। রাইট মানে কি? লেখা। ড্রাইভ মানে কি? চালানো। ড্র মানে কি? আঁকা। থিঙ্ক মানে কি? ভাবা। মিট মানে কি? দেখা করা। গিভ মানে কি? দেওয়া। টেক মানে কি? নেওয়া। ইনভাইট মানে কি? নিমন্ত্রণ করা। এই যে ওয়ার্ডগুলো আমি লিখলাম, এই ওয়ার্ডগুলো মূলত ভার্ব। ভার্ব রিলেটেড ওয়ার্ড আমি গত ক্লাসে বলছিলাম, যার যত বেশি ভার্ব সম্পর্কে কনসেপ্ট থাকে বা ধারণা থাকে, সে তত দ্রুত ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করতে পারবে। দেন স্টেপ নাম্বার 3 হচ্ছে একটা সেন্টেন্স আপনার এখন কমপ্লিট করতে হবে। এবং কমপ্লিট একটা সেন্টেন্স তৈরি করার জন্য কি করবেন জানেন? আস্ক দ্য কোশ্চেন টু দ্য ভার্ব, অর্থাৎ ভার্বকে প্রশ্ন করবেন উইথ উইথ হোয়াট অ্যান্ড হুম, ফর গেটিং অবজেক্ট কি বললাম আমি, বলেন তো? ভার্বকে হোয়াট এবং হুম দ্বারা প্রশ্ন করতে হবে অবজেক্ট পাওয়ার জন্য। এটা হচ্ছে 3 নম্বর পয়েন্ট। অবজেক্ট মূলত দুই প্রকার, একটা হলো ডাইরেক্ট বা বস্তুবাচক অবজেক্ট, ভার্বকে হোয়াট দ্বারা কোশ্চেন করলে পাওয়া যায়। আর একটা ইনডাইরেক্ট বা ব্যক্তিবাচক অবজেক্ট, ভার্বকে হুম দ্বারা কোশ্চেন করলে পাওয়া যায়। স্টেপ নাম্বার 4, একটা বাক্যকে অবজেক্ট বসানোর পর একটা বাক্যকে আরো বড় করতে হলে বা বাক্যের ভিতরে এক্সট্রা ইনফরমেশন দিতে হলে আপনার আবার কোশ্চেন করতে হবে। দেখেন, এগেইন আস্ক দ্য কোশ্চেন টু দ্য ভার্ব উইথ হাউ, হোয়ার, ওয়েন অ্যান্ড হোয়াই। এই ওয়ার্ডগুলো দ্বারা যদি আপনি প্রশ্ন করেন বাক্যটা আরো বড় হয়। দেন স্টেপ নাম্বার 5, ইটস নাথিং, জাস্ট প্রোভাইড দ্য অ্যান্সার। এই যে 5টি স্টেপ আমি লিখলাম, আপনারা যদি এই 5টি স্টেপ ফলো করে ইংলিশে সেন্টেন্স তৈরি করতে পারেন, সেন্টেন্স ট্রান্সলেট করতে পারেন, তাহলে খুব সহজেই ল্যাঙ্গুয়েজটাকে আপনি ডেভেলপ করতে পারবেন, শিখতে পারবেন, এবং খুব ভালো একটা স্ট্র্যাটেজি আপনি এখান থেকে শিখে যেতে পারবেন। আবারও ফলো করেন 5টি স্টেপের দিকে। উম, এবং আমাদের নিজেদের সেন্টেন্স তৈরি করা শিখতে হবে এই জায়গাটা থেকে। কিভাবে আপনি এই জায়গাটা থেকে সেন্টেন্স তৈরি করবেন বা কিভাবে আপনি সেন্টেন্স তৈরি করতে পারেন? দেখেন, আপনি একটা সাবজেক্ট নেন, ফর এক্সাম্পল হি, দ্যাট আন্ডারস্ট্যান্ড হেয়ার, হি। এবার একটা ভার্ব নেন, ইট। তাহলে হি ইটস মানে কি? সে খায়। এটা আমি গত ক্লাসে বলছিলাম। হি ইটস, সাবজেক্ট আর ভার্ব শেষ, কি খায়? হি ইটস রাইস, সে ভাত খায়। এটা একটা কমপ্লিট সেন্টেন্স। আমরা কিন্তু
এতটুকু লিখতে বা তৈরি করতে অভ্যস্ত। তো আমরা কি সারা জীবন এতটুকুর ভিতরেই থাকবো? আই ইট রাইস, আই ডোন্ট ইট রাইস, ডু আই ইট রাইস, ডোন্ট আই ইট রাইস, অথবা হি ড্রাইভস এ কার, হি ডাজেন্ট ড্রাইভ আ কার, ডাজ হি ড্রাইভ আ কার, ডাজেন্ট হি ড্রাইভ আ কার, অথবা হি রাইটস আ লেটার, হি ডাজেন্ট রাইট আ লেটার, ডাজ হি রাইট আ লেটার। আমরা কি এতটুকুর ভিতরেই থাকবো? একটি সেন্টেন্স বা বাক্যকে কি আমরা বড় করতে পারি না? লং করতে পারি না? বাক্যের ভিতরে কি আমরা এক্সট্রা ইনফরমেশন নিয়ে আসতে পারি না? অবশ্যই পারি। তো সেগুলো আমরা কিভাবে আনবো? ভার্বকে WH ওয়ার্ড দ্বারা কোশ্চেন করে। স্টেপ নাম্বার 4 কি? ভার্বকে এগুলো দ্বারা কোশ্চেন করতে হবে, হোয়ার, ওয়েন অ্যান্ড হোয়াই। দেখেন, হি ইটস রাইস, সে ভাত খায়। হাউ হাউ ডাজ হি ইট রাইস, সে কিভাবে ভাত খায়। আমি যদি বলি হি ইটস রাইস ভেরি স্লোলি, সে খুবই ধীরে সুস্থে ভাত খায়, আমার বাক্যটা কিন্তু একটু বড় হলো। এবং এটাকে বলা হয় মূলত অ্যাডভার্ব অফ ম্যানার। হাউ দ্বারা কোশ্চেন করলে অ্যাডভার্ব অফ ম্যানার পাওয়া যায়। অর্থাৎ ভাত খাওয়ার সময় তার বিহেভিয়ারটা কেমন, তার আচরণটা কেমন, সে কিভাবে খায়। এরপর দেখেন আমি কি বললাম, হি ইটস রাইস ভেরি স্লোলি, সে যে স্লোলি ভাত খায় ঠিক আছে, সে কোথায় ভাত খায়? হোয়ার ডাজ হি ইট রাইস? অ্যাট হোম, সে বাড়িতে ভাত খায়। সে যে বাড়িতে ভাত খায়, সে কখন ভাত খায়? সে, আমি যদি বলি যে দিনে 3 বার ভাত খায়, ক্যান সে 3 টাইমস, 3 টাইমস আ ডে, সে দিনে 3 বার ভাত খায়, এটা আমি বললাম। এবার যে সে বাড়িতে বসে দিনে 3 বার ভাত খায়, সে কেন ভাত খায়? ওয়াই? তার ভাত খাওয়ার পিছনে কারণটা কি বা রিজনটা কি? এখন আমি যদি বলি যে সে শরীরে শক্তি পাওয়ার জন্য ভাত খায়, শক্তি যোগানোর জন্য ভাত খায়, জাস্ট এখানে সে টু গেট, গেট মানে কি? পাওয়া। টু গেট মানে পেতে। এটাকে বলে ইনফিনিটিভ, টু প্লাস ভি অন, নন ফাইনাইট ভার্বের ব্যবহার, ঠিক আছে? টু গেট এনার্জি ইন হিজ বডি, তার বডি বা তার শরীরে শক্তি পেতে বা শক্তি পাওয়ার জন্য সে ভাত খায়। তাহলে আমি এখানে কি লিখলাম? এখানে হি সাবজেক্ট, ইটস এটা হচ্ছে মূলত ভার্ব, রাইস অবজেক্ট, ভেরি স্লোলি এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ ম্যানার। অ্যাট হোম এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ প্লেস। 3 টাইমস আ ডে, হ্যাঁ, এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ টাইম। আর দেন টু গেট এনার্জি ইন হিজ বডি, এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ রিজন, অ্যাডভার্ব অফ রিজন। অর্থাৎ হয় হ্যাপেন, ভার্বকে হয় দ্বারা কোশ্চেন করলে এটা পাওয়া যায়। এখানে কিন্তু আমি কোনো কনজাংশন ব্যবহার করিনি, কোনো লিঙ্কিং ওয়ার্ড ব্যবহার করিনি, বা ইফ, দো, অলদো এগুলোও ব্যবহার করিনি। অর্থাৎ এগুলো কোনো কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্স না। একটা সিম্পল সেন্টেন্সকে আমরা এতটুকু বা এত বড় করতে পারছি কিভাবে? জাস্ট ফ্রেজের ব্যবহার করে। কি ফ্রেজ? অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ রিজন, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বা ডিউরেশন, এটাও বলা যেতে পারে। তো এইভাবেই বাক্যকে বড় করতে হয়। আপনার নিজেরা একটা সাবজেক্ট নেন, একটা ভার্ব নেন, ভার্বকে কোশ্চেন করে নিজের মতো করে করার চেষ্টা করেন। দেখেন, অনেকে বলেন যে আপনার, দেখাচ্ছে আরেকটু বলি। এই দেখেন আমি আরেকটা বাক্য লিখলাম, ফর এক্সাম্পল রহিম, একটা সাবজেক্ট, ভার্ব নিলাম ড্রাইভ। ড্রাইভ মানে কি? চালানো। তাহলে রহিম ড্রাইভস অর্থ কি? রহিম চালায়। কি চালায়? রহিম ড্রাইভস আ কার, রহিম একটা গাড়ি চালায়, ভালো কথা। এবার রহিম যে গাড়ি চালায় এটা হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এইখান থেকে কিভাবে আমরা এই বাক্যটিকে আরো বড় করতে পারি, আরো লং করতে পারি? এইখান থেকে কিভাবে আমরা এই বাক্যটির ভিতরে আরো এক্সট্রা ইনফরমেশন নিয়ে আসতে পারি? তো রহিম ড্রাইভস আ কার, রহিম একটা গাড়ি চালায়। এবার সে কিভাবে গাড়ি চালায়, এটা যদি আমরা প্রশ্ন করি, হাউ ডাজ হি ড্রাইভ আ কার? হি ড্রাইভস আ কার ভেরি কেয়ারফুলি, সে খুবই সতর্কতার সাথে গাড়ি চালায়। হি ড্রাইভস আ কার ভেরি কেয়ারফুলি, হি ড্রাইভস আ কার ভেরি কেয়ারফুলি। সো এইভাবে মনে করেন আমি লিখলাম যে রহিম ড্রাইভস আ কার অ্যান্ড হি ড্রাইভস আ কার ভেরি কেয়ারফুলি। এরপর আমি যদি বলি, try to understand here. এরপর আমি যদি বলি সে কোথায় গাড়ি চালায়, ওয়ার ডাজ হি ড্রাইভ আ কার? হি ড্রাইভস আ কার ভেরি কেয়ারফুলি অন দ্য বিজি রোড, সে ব্যস্ত রাস্তায় বা অন দ্য হাইওয়ে এরকম বলতে পারেন গাড়ি চালায়। সে যে ব্যস্ত রাস্তায় সতর্কতার সাথে গাড়ি চালায়, সে কখন গাড়ি চালায়? সে সন্ধ্যাবেলায় গাড়ি চালায়। আমি যদি বলি ইন দ্য ইভিনিং, বা সারাদিন গাড়ি চালায়, হোল ডেজ এরকম বলতে পারেন। সো রহিম ড্রাইভস আ কার ভেরি কেয়ারফুলি অন দ্য বিজি রোড ইন দ্য ইভিনিং, সে যে গাড়ি চালায় সন্ধ্যাবেলায় ব্যস্ত রাস্তায় সতর্কতার সাথে। কেন? ওয়াই কেন সে গাড়ি চালায়? টাকা উপার্জন করার জন্য। জাস্ট আই ক্যান সে টু আর্ন মানে আয় করা বা উপার্জন করা। তাহলে টু প্লাস বিন মানে উপার্জন করতে বা আয় করতে, এটাকে ইনফিনিটিভ বলে। টু যদি না বসান আপনি এখানে এটা ফর দিয়েও করতে পারেন, বাট ফর বসালে ভার্বের সাথে আইএনজি বসাতে হবে। আমি এটা গত ক্লাসে বলছিলাম, এরকম ফর আর্নিং মানি,
টাকা উপার্জন করতে, টু প্লাস বিয়ন অর ফর প্লাস ভার্বের সাথে আইএনজি সেম অর্থ দেয়, ফর আর্নিং মানি। তো এইটাকে কি বলা হয়? এটাকে বলা অ্যাডভার্ব অফ রিজন। তাহলে এখানে ভার্ব কোনটা? ড্রাইভস। এই ড্রাইভসকে কোশ্চেন করে করে কি দিয়ে? ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে আমরা এই শর্ট সেন্টেন্সকে লং সেন্টেন্সে তৈরি করতে পারছি। তাহলে রহিম ড্রাইভস আ কার ভেরি কেয়ারফুলি, অ্যাডভার্ব অফ ম্যানার, অন দ্য বিজি রোড এটাকে বলা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস, ইন দ্য ইভিনিং অ্যাডভার্ব অফ টাইম, টু আর্ন অর ফর আর্নিং মানি অ্যাডভার্ব অফ রিজন। এইভাবে অ্যাডভার্বিয়াল ফ্রেজের ব্যবহার করে এই ধরনের সিম্পল সেন্টেন্সকে বা যে কোনো ছোট সেন্টেন্সকে আপনি বড় করতে পারবেন, সেন্টেন্সের ভিতর এক্সট্রা ইনফরমেশন আনতে পারবেন, একটি সেন্টেন্স বা বাক্যকে আপনি এভাবে লং করতে পারবেন। এবং এই প্র্যাকটিসটা আপনাদের করতে হবে। আপনারা চেষ্টা করেন নতুন কিছু সাবজেক্ট নেওয়ার, দেন ভার্ব নেওয়ার, সেই ভার্বটাকে ফার্স্ট অফ অল হোয়াট অ্যান্ড হুম দিয়ে কোশ্চেন করেন অবজেক্ট পাওয়ার জন্য, দেন হাউ, হোয়ার, হোয়েন, হোয়াই, এই ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো দ্বারা কোশ্চেন করেন। দেখবেন আপনি লং সেন্টেন্স তৈরি করতে সক্ষম হবেন বা তৈরি করতে পারবেন। অনেকে বলে যে আপনার পেইড কোর্স আর ফ্রি কোর্সের ভিতর পার্থক্য কি? পার্থক্য এইটাই, এই পেইড কোর্সে টু ওয়ে কমিউনিকেশন সিস্টেম থাকে, ফ্রি কোর্সে কি তাই থাকে? আমি আপনাদের ক্লাস নিচ্ছি, আপনাদের মিউট করে পড়াচ্ছি, আমি যত ভালো টিচার হই, যত ভালো করে বোঝাই, হাজারটা ক্লাস নিলেও কোনো লাভ হবে না যদি না আপনি আপনার মুখ দিয়ে কথা বের করেন, আপনার ব্রেইন দিয়ে আইডিয়া জেনারেট করেন। আমি ক্লাস নিচ্ছি, আপনি দেখতেছেন এখানে স্ক্রিনে, সবই বুঝতেছেন, ভালো কথা, ক্লাস শেষ হয়ে গেল, আপনিও চলে গেলেন, শেষ। কিন্তু আপনি নিজে যদি কাজ না করেন, নিজে যদি পারফর্ম না করেন, অ্যাক্টিভ না থাকেন, আপনি যদি স্পিকিং না করেন, আপনার ব্রেইন যদি আইডিয়া জেনারেট করে নিজে না লেখেন, নিজে না তৈরি করেন, আপনি কখনোই এই ভাষা ডেভেলপমেন্ট পাবেন না। এটা ল্যাঙ্গুয়েজ, টু ওয়ে কমিউনিকেশনের প্রয়োজন হয়, এটা সায়েন্স না বা ম্যাথ না। এই কথাটা আমি বারবার বলি। এই যে আমি করলাম, এবার আপনারা পাঁচটা সেন্টেন্স করেন, পাঁচটা সাবজেক্ট নেন, পাঁচটা নতুন ভার্ব নেন, নিয়ে ওইগুলোকে প্রশ্ন করতে থাকেন, দেখেন আপনি মিলাতে পারেন কিনা, বড় করতে পারেন কিনা। সেখানে ভুল হলে আবার আমি ধরাই দিব। এটা আমার পেইড কোর্সের স্টুডেন্টদেরকে করাই। কিন্তু আপনি ফ্রি ক্লাস করছেন, আপনাকে কি আমি এটা করাতে পারবো বা দিতে পারবো? আপনাকে আমি চিনি, জানি, এক একদিন এক একজন আসছেন, তো এইভাবে সম্ভব হয় না। বাট আমার জায়গা থেকে যতটুকু দেওয়ার, যা করার, এখানে কিন্তু আমি আপনাদের জন্য করছি বা নিচ্ছি, সর্বোচ্চ এফোর্ট দিয়ে আমি পড়াচ্ছি বা দেখাচ্ছি প্রত্যেকটা বিষয়। তো এটা আপনাদেরকে নিতে হবে। যেমন আমি একটা বাংলা সেন্টেন্সের কথা বলছি, বা আমি আগেও আপনারা হয়তো অনেকে দেখেছেন এটা। এটা কমপ্লিট করে আমি আপনাদের রাইটিং এর আরেকটা পার্ট দেখাচ্ছি। হ্যাঁ, প্র্যাকটিক্যাল রাইটিং গুলো মূলত কিভাবে সলভ করা হয় সেটি আমি দেখাচ্ছি। দেখেন, আমি যাদেরকেই শেখাই, আমি বেসিক গ্রামার দেখাই, স্পোকেনের রুলস রেগুলেশন দেখাই। এটা কেন দেখাই? কারণ আমি চেষ্টা করি ল্যাঙ্গুয়েজটা একদম শুরু থেকে বোঝাতে, ভিত্তিটা, অরিজিনটা আপনাদেরকে জানাতে। হ্যাঁ, তাহলে কি হয়, এটা ধরে রাখা যায় নিজের অ্যাসেট বা সম্পদ হিসাবে, নেক্সট জেনারেশনকে শেখানো যায়। হ্যাঁ, এটা হচ্ছে বিষয়। তো দেখেন, আমি একটা বাংলা সেন্টেন্স লিখি। উম, সে যাই হোক, বাংলা বাংলা লেখা তো অব্রত লিখছি, একটু হতে পারে। তারপর বুঝে নেন। এখানে একটা বড় বাংলা বাক্য আছে, এই ধরনের বাক্য দেখলে আমরা ঘাবড়ে যাই, আমরা ভয় পাই। আমরা মনে করি কিভাবে এটা ট্রান্সলেট করব, কোন ওয়ার্ডের পর কোন ওয়ার্ড বসাবো, কারেক্ট অর্ডার কিভাবে মেনটেন করব। কিন্তু এই যে মেথড দেখালাম, এই যে যে মেথডটা আমি দেখালাম, ঠিক এইটা ফলো করে আমরা ডেভেলপ করতে পারি। কি লেখা? সে তার মেয়ের জন্মদিনের পার্টিতে গতকাল সন্ধ্যায় খুবই ভদ্রতার সহিত আমাকে নিমন্ত্রণ করেছিল জন্মদিনটি উদযাপন করার জন্য। তো কিভাবে আমরা এটা কাভার করতে পারি? দেখেন, সাবজেক্টকে সে, অর্থাৎ হি। এবার ভার্ব কোনটা হবে এখানে? নিমন্ত্রণ করা, ইনভাইট করেছিল, তাহলে এটা পাস্ট টেন্সের সেন্টেন্স, ইনভাইটেড। বাংলায় ভার্ব লাস্টের দিকে থাকে, বাট ইংলিশে কিন্তু ভার্ব অলওয়েজ সাবজেক্টের পরে থাকে। তাহলে সাবজেক্ট কি? হি, ভার্ব কি? ইনভাইটেড। এবার কি বা কাকে দ্বারা প্রশ্ন করেন অবজেক্ট বের করার জন্য? হোয়াট বা হুম। হুম,
মি আমাকে, এটা হচ্ছে ব্যক্তিবাচক বা ইনডাইরেক্ট অবজেক্ট। এটা কিন্তু একটা কমপ্লিট সেন্টেন্স, কারণ এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে। হি ইনভাইটেড মি, সে আমাকে নিমন্ত্রণ করেছিল। এটা একটা কমপ্লিট সেন্টেন্স। বাট এইখান থেকে আমি এটাকে আরো বড় করব কিভাবে? এখান থেকে আমি এটাকে আরো বড় করতে পারি ওই অ্যাডভার্বিয়াল ফ্রেজের ব্যবহার করে। যেমন সে কিভাবে আমাকে নিমন্ত্রণ করেছিল, খুবই ভদ্রতার সহিত। তাহলে ভেরি পলাইটলি। আমি কি বললাম? হি ইনভাইটেড মি ভেরি পলাইটলি। এবার কোথায় নিমন্ত্রণ করেছিল? তার মেয়ের জন্মদিনের পার্টিতে। এটা এরকম ভাবে বলা যায়, টু হিজ ডটার্স বার্থডে পার্টি। বার্থডে পার্টি, এটা কি? অ্যাডভার্ব অফ প্লেস। অ্যাডভার্ব অফ প্লেস। হি ইনভাইটেড মি ভেরি পলাইটলি টু হিজ ডটার্স বার্থডে পার্টি। এবার সে যে তার মেয়ের জন্মদিনের পার্টিতে আমাকে নিমন্ত্রণ করেছিল, কখন করেছিল? গতকাল সন্ধ্যায়। আমি যদি বলি ইন দা ইভিনিং, ইন দা ইভিনিং ইয়েস্টারডে। ইয়েস্টারডে কি কি বললাম? হি ইনভাইটেড মি ভেরি পলাইটলি টু হিজ ডটার্স বার্থডে পার্টি ইন দ্য ইভিনিং ইয়েস্টারডে। এরপর কেন নিমন্ত্রণ করেছিল? অ্যাডভার্ব অফ রিজনটা কি? জন্মদিনটি উদযাপন করার জন্য। জাস্ট ইউ ক্যান সে টু সেলিব্রেট অর ফর সেলিব্রেটিং। টু সেলিব্রেট দিস বার্থডে পার্টি, এই জন্মদিনটি উদযাপন করার জন্য। সো এইভাবে আমরা কিন্তু খুব সহজে এই সেম মেথড ফলো করে যে কোনো শর্ট সেন্টেন্সকে লং সেন্টেন্সে পরিণত করতে পারি। যে কোনো বাংলা সেন্টেন্সকে, বড় বাংলা সেন্টেন্সগুলোকেও কারেক্ট অর্ডার মেনটেন করে ইংলিশে আমরা ট্রান্সফর্ম করতে পারি। ইনভাইটেডটা এখানে ভার্ব, ভেরি পলাইটলি, এই ভেরি পলাইটলি এটাকে বলছি অ্যাডভার্ব অফ ম্যানার। হাউ দ্বারা কোশ্চেন করে এই উত্তরটা পাওয়া যাচ্ছে। টু হিজ ডটার্স বার্থডে পার্টি, এটা অ্যাডভার্ব অফ প্লেস। ইন দ্য ইভিনিং ইয়েস্টারডে, এটা অ্যাডভার্ব অফ টাইম। অ্যাডভার্ব অফ টাইম। দেন টু সেলিব্রেট দিস বার্থডে পার্টি, এটা অ্যাডভার্ব অফ রিজন। এভাবে অ্যাডভার্বিয়াল ফ্রেজের ব্যবহার করে এই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা কিন্তু ট্রান্সলেট করতে পারি বা পারবো। সো এই প্র্যাকটিসটা আপনাদের করতে হবে। দেখেন, প্র্যাকটিস ছাড়া ল্যাঙ্গুয়েজের ডেভেলপমেন্ট আসে না। আমি যাদেরকেই শেখাই, আমি প্র্যাকটিক্যালি শেখানোর বা বোঝানোর চেষ্টা করি। ভাষা শিখতে গেলে আপনাকে এভাবে এগোতে হবে। আপনার এই ক্লাসগুলো করে যান, আপনার মনে থাকবে। আমি এতটুকু আপনাদেরকে বলতে পারি, কারণ আমি অনেক পরিশ্রম করে প্রত্যেকটা স্টুডেন্টকে দেখিয়ে থাকি বা শিখিয়ে থাকি। এবার আমি আপনাদের আরেকটি ফাইল দেখাবো, আপনারা আরেকটু টাইম আমাকে দিবেন, খুব বেশি সময় আমি নিব না, যেহেতু 10টা 43 বেজে গেছে অলরেডি। আমি রাইটিং এর আরেকটা পার্ট একটু দেখাবো, যে কিভাবে এই সেন্টেন্স ট্রান্সলেশন গুলো আরো ভালোভাবে আমরা ডেভেলপ করতে পারি। এখানে ট্রান্সলেশনের কিছু বিষয় আছে যেটা আপনাদের দেখতে হবে। আর তার আগে আমি বলে রাখছি, যারা পেইড কোর্সে আসবেন, যারা এর আগে আমার ফ্রি ক্লাস করেছেন বাট পেইড কোর্সে ভর্তি হতে পারেননি, আমার পেইড কোর্স এবং ফ্রি কোর্স দুটোই থাকে। এই ফ্রি ক্লাসগুলো এখানে এইভাবে হচ্ছে। আগামী 5 তারিখ, আবারও বলছি, ফেব্রুয়ারির 5 তারিখ থেকে নতুন পেইড ব্যাচ শুরু হবে। এবং এটা সম্ভবত বৃহস্পতিবার পড়বে, আগামী বৃহস্পতিবার নতুন পেইড ব্যাচ শুরু হবে। যারা করতে চান একদম শুরু থেকে ধারাবাহিকভাবে করতে পারবেন। যদি মনে করেন এই ল্যাঙ্গুয়েজটাকে আমি আমার অ্যাসেট বা সম্পদ হিসাবে নিতে চাই, নেক্সট জেনারেশনকে শেখাতে চাই, আমি আইএলটিএস এর প্রিপারেশন নিতে চাই, বা যারা স্টুডেন্ট, হাউস ওয়াইফ, টিচার, অফিসার, জব হোল্ডার, প্রত্যেকের জন্য এটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। সেভাবেই কোর্সটা সাজানো, একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত। ল্যাঙ্গুয়েজ ক্লাব আছে, সেখানে সপ্তাহে 7 দিন আমি প্র্যাকটিস করিয়ে থাকি। আর প্র্যাকটিক্যালি ল্যাঙ্গুয়েজটা আমি শেখাবো। এটা আপনারা যারা দেখছেন তারা আপনারা বুঝতে পারবেন। প্রত্যেকটা ক্লাস শেষে রেকর্ড ক্লাস পিডিএফ ফাইল থাকবে, কেউ কোনো ক্লাস মিস করলে করতে পারবেন আবার। এটার কোর্স ফি 2,000 টাকা, 1,000 টাকা অ্যাডভান্স করে শুরু করতে পারবেন। যদি মনে হয় যে এই লোকটা পড়াতে পারে, বোঝাতে পারে, টেকনিক ভালো, আপনি আসতে পারেন, এতটুকু বলতে পারে, আপনি ব্যর্থ হবেন না। যদি আপনি মনে করেন যে আমি একটা সঠিক গাইডলাইনের ভিতর দিয়ে এগোতে চাই, ধারাবাহিকভাবে এগোতে চাই, একটা মেন্টরের অধীনে থেকে গোছানো পদ্ধতিতে ল্যাঙ্গুয়েজটা শিখতে চাই, এবং এবং আমি এটা আমার অ্যাসেট বা সম্পদ হিসাবে নিতে চাই, আমার নেক্সট জেনারেশনকে শেখাতে চাই, আমি সেভাবে এটা করিয়ে থাকি। এটা 2,000 টাকা কোর্স ফি, আমি আবারও বলছি। 1,000 টাকা অ্যাডভান্স করেও করতে পারবেন। যারা ইন্ডিয়া থেকে আসেন, গুগল পে বা ফোন পে করেও পেইড কোর্সের ক্লাস করতে পারবেন। তো যাই হোক, আমি দেখাচ্ছি। আর আর আরেকটা বিষয়, এই যে বিষয়গুলো আমি পড়াচ্ছি এটা কিন্তু আমার বইটা থেকে আমি দেখাই। দেখেন, আমার লেখা একটা বই আছে, স্পিক ইংলিশ উইথ সোনামুখ। এটা একটা সোশ্যাল অর্গানাইজেশন, এই নামে করা। এখানে আমি ইংলিশ অলিম্পিয়াডে ক্লাস নিতে গিয়ে তাদের উদ্দেশ্যে আমি এটা করেছিলাম। সো
এটা কমপ্লিট কোর্স অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, আমার নিজের হাতে লেখা। এখানে গ্রামার, প্রোনাউন্সিয়েশন, স্পোকেন, রাইটিং, ভোকাবুলারি, এই বইটাতে সবকিছুই আছে, এভরিথিং ইজ দেয়ার। এটার ওয়েবসাইটের লিংক আপনারা পেয়ে যাবেন। এটা এটা অনেক বড় একটা বই। এই বইটার ভিতরে আমার যত যা কিছু আছে, যেভাবে আমি লেকচার দেই বা পড়াই, সবকিছু এখানে তুলে দেওয়া আছে। যেমন এই যে আজকে যেটা দেখাচ্ছি না, এইটা কোথায় আছে জানেন? এই বইয়ের এই যে 4 নাম্বার চ্যাপ্টারে, কম্পোনেন্ট অফ সেন্টেন্সেস, বাক্যের উপাদান। উপাদান মানে কি? একটা বাক্যের ভিতর কোথায় অ্যাপোজিটিভ থাকে, কোথায় সাবজেক্ট থাকে, কোনটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, কোনটা কমপ্লিমেন্ট, কোনটা অবজেক্ট, এগুলো সব এখানে দেওয়া আছে। এবং প্র্যাকটিক্যালি এই যেমন সেন্টেন্স আপনাদেরকে দেখালাম, এগুলো আছে। হ্যাঁ, এটা আমার এই বইটা থেকেই নেওয়া। এটা 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 মেইনলি স্পোকেনের উপরে, বাট এটা এটা একটা কমপ্লিট কোর্স অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তো যাই হোক, যেটা নিয়ে কথা বলছিলাম, আমি আরেকটা বিষয় একটু দেখাবো, অর্থাৎ সেন্টেন্স ট্রান্সলেশনের ক্ষেত্রে আমাদের যে জায়গাগুলোতে প্রবলেম হয়। হ্যাঁ, আমি আপনাদেরকে দেখাচ্ছি। একটা মিনিট আমাকে একটু টাইম দেন, আমি ফাইলটা ওপেন করি। আর যারা জাস্ট ওয়েট, আমি একটু ফাইলটাকে বের করি। গিভ মি সাম টাইম প্লিজ। ওকে। সো আর যারা পেইড কোর্সে আসবেন, আমি বলে রাখি, আপনাদের আমি একটা আইডি কার্ড দিব, আপনার একটা আইডেন্টিটি থাকবে এরকম, যে আপনি আমার ব্যাচের স্টুডেন্ট। একদম ফর্মাল প্রসেসে, ফর্মাল ওয়েতে সবকিছু আপনি পাবেন। যেহেতু অনলাইনে ক্লাস করছেন, আপনার নাম্বারটা হারিয়ে যেতে পারে, বা ইনকেস কোনো প্রবলেম হলে এটা আমাকে দেখালে আপনি আবার শিখতে পারবেন। আবার নতুন ব্যাচে আমি আপনাকে অ্যাড করে নিব। এবং এটা 3 মাসের কোর্স। 3 মাসের ভিতরে যদি ডেভেলপ করতে না পারেন, আপনার যদি আরো সময় লাগে, আপনি সেটাও পাবেন। আপনি যত দিন না পর্যন্ত এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হবেন, আমার সাথে থাকতে পারবেন। বাড়তি কোনো টাকা দিতে হবে না। টোটাল কোর্স ফি 2,000 টাকা। এই 2,000 টাকার ভিতরেই আপনি এক্সপার্ট হওয়া পর্যন্ত আপনি থাকবেন, এতটুকু আমি অ্যাসিওর করতে পারি। আর এটা এটা ছাড়াও আমি প্রত্যেকটা স্টুডেন্টকে কিন্তু আমি 1-to-1 সেশন বা প্রেজেন্টেশন নিয়ে থাকি, যে সে কতটুকু ডেভেলপ করতে পারলো, বা বা সে অ্যাকচুয়ালি ডেভেলপ করতে পারছে কিনা, কোথায় প্রবলেম হচ্ছে। কারণ আমি তো খুব বেশি স্টুডেন্ট নিয়ে কাজ করি না। আমার 10 জন থাক, 20 জন থাক, তারা যেন এক্সপার্ট হতে পারে, আমি এতটুকু দেখিয়ে দিতে চাই। কারণ বাংলাদেশে তো অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে, অনেক নামকরা প্রতিষ্ঠান, যাদের লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার, ফলোয়ার। তো সেখানে কি শেখায় সেটা তো আমি দেখছি। হ্যাঁ, এটা আপনারা দেখে আসেন। প্রতিষ্ঠান যত বড়, তার ভিতরে তত বেশি গ্যাপ। কিন্তু আমি এটা আমার মতো করে একদম পার্সোনালি আমি পড়িয়ে থাকি বা দেখিয়ে থাকি আমার এই ফ্রি টাইম বা লেজার টাইমে, আমি যাদের এই ক্লাসগুলো নিয়ে থাকি। এটা আপনারা ফ্রি ক্লাসই করে যান, আপনারা বুঝতে পারবেন যে এখান থেকে আপনি কি পাচ্ছেন, কি জানতে পারছেন, কি দেখতে পারছেন। আমি দেখাচ্ছি, একটা মিনিট। কোথায় যেন সেটা, এই দেখেন, এইভাবে right? ওয়ান টু ওয়ান অনেকগুলো সেশন থাকে, যেগুলো আপনারাও দিতে পারেন। এটা আপনারা এখান থেকে বুঝবেন না। তো যাই হোক, আমি ক্লাসের ভিতর যাই। এটা আপনারা ক্লাস করেন, ফ্রি ক্লাসগুলো, আর প্রত্যেকটা ক্লাস রিপিট করবেন। আর এই যে ফ্রি ক্লাসগুলো করছেন, এগুলো আপনারা মিস করবেন না, দেখবেন অনেক ভালো একটা ডেভেলপমেন্ট পাবেন। ওকে। সো এই জায়গাটাতে একটু ফলো করেন, যে বাংলা থেকে ইংলিশ সেন্টেন্স আমরা আরো ভালোভাবে কি করে ট্রান্সলেট করতে পারি, এবং একদম কারেক্ট ওয়েটা কি। দেখেন, এখানে বলছে যে কোনো বাক্য তৈরির সাধারণ স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, যেটা আমি আগেও বলছি। এই জায়গাটাতে অবজেক্ট, কমপ্লিমেন্ট বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ থাকে। রিটেন ইংলিশে বড় বড় বাক্য তৈরির ক্ষেত্রে কয়েকটি ফর্মুলা বিশেষ গুরুত্ব বহন করে। যেমন 1 নাম্বার, দেখেন কত সুন্দরভাবে আমার এই বিষয়গুলো সাজানো। 1 নাম্বার পয়েন্ট হচ্ছে, প্রথমেই সাবজেক্ট বের করতে হবে। কে, কারা বা কাদের দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যাবে, মনে করেন একটা কাজ হবে, সেই কাজটা কে করবে, কারা করবে, কাদের দ্বারা সম্পন্ন হবে, এই প্রশ্নটা করলে আমরা সাবজেক্ট পেতে পারি। ভার্ব বের করার সহজ নিয়ম হলো, ওই যে যারা কাজটা করছে তারা কি করছে, কোন কাজ, ওইটা আমার ভার্ব। রিপন ফুটবল খেলছে, তাহলে রিপন ফুটবল, এবার কি, ফুটবল কি খেলছে, ওই খেলছে শব্দটা হচ্ছে আমার ভার্ব। ঠিক আছে? এবার দেখেন, বোঝার চেষ্টা করেন, অবজেক্ট বের করার জন্য ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে হবে। কাকে? ভার্বকে। যেমন রিপন খেলছে, এবার কি খেলছে? ফুটবল খেলছে। কে খেলছে? রিপন খেলছে। তার মানে কে, কারা বা কাদের দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়। কি করছে, এই প্রশ্নটা করলে ভার্ব পাওয়া যায়। এবার ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। আর অবজেক্ট না থাকলে বাকি অংশ অ্যাডভার্ব। সবশেষে কনজাংশন বা কানেক্টর বা অ্যাডভার্বিয়াল ক্লজ থাকতে পারে। যেমন আমরা যদি সিকোয়েন্স অনুযায়ী একটি সেন্টেন্স আমরা ট্রান্সলেট করার চেষ্টা করি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। এইখানে একটি বাক্য আছে, দেখেন এই ধরনের বাক্যগুলো কিন্তু নিউজ পেপারের বাক্য, কিন্তু আমরা
ট্রান্সলেট করতে গেলে ঘাবড়ে যাই, বুঝি না কিভাবে করব। খুব সহজভাবে এই ধরনের বাংলা সেন্টেন্সকে ইংলিশে ট্রান্সলেট করা যায়। আর আমি আরেকবার বলে রাখি, আগামীকাল রাত 9টা এই টাইমেই করবেন, 9টা 30-এ আপনারা থার্ড ফ্রি ক্লাসে জয়েন করবেন। এবং আজকের ক্লাসটা একটু গ্রামার বেসড, বাট আগামীকালকের ক্লাসটি সম্পূর্ণ স্পোকেনের উপর থাকবে, স্পিকিং বেসড ক্লাস থাকবে, প্র্যাকটিক্যাল ক্লাস টেন্সের উপর। ইভেন আপনার একটি সেন্টেন্স বা বাক্য কিভাবে নেগেটিভ, ইন্টারোগেটিভ, ডাব্লিউএইচ ওয়ার্ড অ্যাড করতে হয়, সার্টেন টপিকের উপর প্রেজেন্টেশন দিতে হয়। গত ক্লাসে যে ভার্বের ফর্ম আপনাদেরকে আমি দেখিয়েছিলাম, সেগুলোকে প্র্যাকটিক্যালি কিভাবে মেমোরাইজ করা যায় বা ডেভেলপ করা যায়, এগুলো আমি দেখাবো। খুবই গুরুত্বপূর্ণ থাকবে, আমি আগে থেকে জানিয়ে রাখলাম। তো দেখেন, এই বাক্যটি আপনি কিভাবে ট্রান্সলেট করবেন। দেশের উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে নারীরা তাদের যোগ্যতা ও দক্ষতার স্বাক্ষর রাখছে। দেখেন, এই ধরনের সেন্টেন্স ট্রান্সলেশনের ক্ষেত্রে বাংলায় পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করা শিখতে হয়, ফ্রেজ আইডেন্টিফাই করা শিখতে হয়। মনে রাখবেন, প্রত্যেকটি বাংলা বাক্যে ভার্ব লাস্টে থাকে, কিন্তু ইংলিশে ভার্ব কোথায় থাকে? সাবজেক্টের পরে। তাহলে আগে সাবজেক্ট লাগবে। অনেকেই আমরা মনে করি একটা বাক্যের শুরুর ওয়ার্ডটাই সাবজেক্ট, বাট না। কে, কারা রাখছে স্বাক্ষর? উত্তর হচ্ছে নারীরা। তাহলে সাবজেক্টটা কি? উইমেন। WOMEN, এটাকে আমরা ওম্যান বলি অনেকে। একই স্পেলিং, কিন্তু যদি প্লুরাল হয় তাহলে উচ্চারণটা ভিন্ন হয়। উইমেন, উইমেন, উই, উইমেন। ওকে, সিঙ্গুলার হলে ওমেন, এটা ঠিক আছে। নারীরা, এটা উইমেন, এটা সাবজেক্ট। এরপর ভার্ব বসাবেন। মনে রাখবেন, আবারও বলছি, প্রতিটা বাংলা বাক্যে ভার্ব লাস্টে থাকে, ইংলিশে ভার্ব সাবজেক্টের পরে থাকে। তাহলে ভার্বটা কি? রাখছে। এই রাখা দেখে আমাকে বুঝতে হবে এটা কোন টেন্সে লেখা আছে, টেন্স আইডেন্টিফাই করতে হবে। সাবজেক্ট আর ভার্বের জায়গাটা যদি কেউ পারফেক্ট ওয়েতে বসাতে পারে সঠিক টাইম অনুযায়ী, তার সম্পূর্ণ সেন্টেন্স কারেক্ট হয়ে যায়। এক্সটেনশনে যদি কোনো ভুলও হয়, সেটা মেজর কোনো মিস্টেক হয় না। বাট এই ভার্বের জায়গাটায় কেউ ভুল করলে সম্পূর্ণ সেন্টেন্সটাই ভুল হয়ে যায়। তাহলে সাবজেক্ট কি? উইমেন। ভার্ব কি? রাখা, তাহলে রাখছে, তাহলে সাবজেক্টের পর ভার্ব। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এটা, তাহলে আর কিপিং, আর কিপিং। এবার তারা কি রাখছে? তাদের যোগ্যতা ও দক্ষতার স্বাক্ষর। মনে রাখবেন, সাবজেক্ট আর ভার্ব বসানোর পর যখন কোনো বাংলা সেন্টেন্স বা বাক্যকে আপনি ইংলিশে ট্রান্সলেট করবেন, বাংলা বাক্যের লাস্টের দিক থেকে করতে করতে ফার্স্টের দিকে যাবেন, ফ্রেজ ধরে ধরে। অর্থাৎ ফ্রেজ মানে বোঝেন, একগুচ্ছ ওয়ার্ড। এই যে বাংলা বাক্যটি আছে, এই বাক্যে কোন ওয়ার্ডের সাথে কোন ওয়ার্ড কানেক্টেড। যেমন দেশের উন্নয়নের, এই দুইটা ওয়ার্ড একসাথে কানেক্টেড। প্রতিটি ক্ষেত্রে, এই দুইটা ওয়ার্ড একসাথে কানেক্টেড। নারীরা, এই ওয়ার্ডটা একা। তাদের যোগ্যতা ও দক্ষতার স্বাক্ষর, এইখানে এই চারটা ওয়ার্ড একসাথে কানেক্টেড। রাখছে, এটা আবার আলাদা। দেখছেন, এই যে কানেকশন বুঝতে হয়, এটাকে ফ্রেজ বলা হয়। মানে বাংলায় পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করা শিখতে হয়। কি বললাম? উইমেন আর কিপিং, সাবজেক্ট আর ভার্ব শেষ। এবার লাস্টের দিক থেকে ফার্স্টের দিকে যাব। কি? দেয়ার সাইন, দেয়ার, তাদের স্বাক্ষর। এবার কিসের স্বাক্ষর? যোগ্যতা ও দক্ষতার স্বাক্ষর। উইমেন আর কিপিং দেয়ার সাইন অফ স্কিল অ্যান্ড কোয়ালিফিকেশন, অফ স্কিলস অ্যান্ড কোয়ালিফিকেশনস। কি লিখলাম তাহলে? উইমেন আর কিপিং দেয়ার সাইন্স অফ স্কিলস অ্যান্ড কোয়ালিফিকেশন। এই যে সাবজেক্ট আর ভার্ব, এবং এখানে আমার অবজেক্টও বসানো হয়ে গেছে, তারা কি রাখছে? তাদের যোগ্যতা ও দক্ষতার স্বাক্ষর। এবার আর কোন কোন ওয়ার্ড বাকি আছে? দেশের উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে। তো আমি কি বলছি? লাস্ট থেকে ফার্স্টের দিকে যাব, মানে আগে লিখবো প্রতিটি ক্ষেত্রে। এই যে ক্ষেত্র, একটা প্লেস, একটা জায়গাকে ইন্ডিকেট করা হচ্ছে, এখানে একটা প্রেপোজিশনের ব্যবহার হয়, ইন এভরি সেক্টরস। কি লিখলাম? উইমেন আর কিপিং দেয়ার সাইন্স অফ স্কিলস অ্যান্ড কোয়ালিফিকেশনস ইন এভরি সেক্টরস। এবার দেশের উন্নয়নের, এটার ইংলিশ কি জানেন? অফ দ্য কান্ট্রিজ ডেভেলপমেন্ট, অফ দ্য কান্ট্রিজ, দেশের, কান্ট্রিজ একটা পোস্টোপিয়াস, উন্নয়নের, ডেভেলপ। তাহলে এইভাবে আমরা, ও ডাবল এফ না, জাস্ট ওয়েব, এইভাবে আমরা এই যে কোনো বাংলা সেন্টেন্সকে ইংলিশে ট্রান্সলেট করতে পারি। এইগুলো আপনাদের শিখতে হবে, অ্যাডভান্স লেভেলে আসতে হবে, না হলে আপনি ইংলিশে প্রফেশনাল হতে পারবেন না। ওই আই ইট রাইস, আই ডোন্ট ইট রাইস, ডু আই ইট রাইস, ইউ রিড আ বুক, ইউ ডোন্ট রিড আ বুক, ডু ইউ রিড আ বুক,
এই এই ছোট ছোট সেন্টেন্স পড়ে বা এগুলো প্র্যাকটিস করে কখনো ভাষার ডেভেলপমেন্ট হয় না। প্র্যাকটিক্যাল সিচুয়েশন ফেস করতে হয়, তাহলেই ল্যাঙ্গুয়েজের অ্যাকচুয়াল ডেভেলপমেন্টটা পাওয়া যায়। আর এগুলো কঠিন না, সামান্য প্র্যাকটিসের মাধ্যমেই এটা আপনি সারা জীবনের জন্য ধরে রাখতে পারবেন। আপনি একটা ভাষা শিখছেন, একটা ল্যাঙ্গুয়েজ শিখছেন, বিদ্যা এটা। এই যে আমি আপনাদের যেটা যেটা দেখাচ্ছি, যেটা শেখাচ্ছি, এটা এটা টাকা দিয়ে কেনা যায়? আমি আমার ব্রেন দিয়ে যদি আমি বের না করতে পারি, আমার মুখ দিয়ে যদি আমি বোঝাতে না পারি, আমার আইডিয়াগুলো যদি আমি শেয়ার করতে না পারি, অনেকে আছে এটা পারে, বোঝে, বাট আরেকজনকে বোঝাতে পারে কতজন? এই যে আমি বোঝাচ্ছি, আপনাদের চেষ্টা করছি আমার জায়গা থেকে সর্বোচ্চটা, আমার ভিতরে যা আছে আমি আপনাদেরকে দিচ্ছি, এটা আপনারা নিচ্ছেন, আপনারা শিখছেন। এটা কি টাকা দিয়ে পরিমাপ করা যায়? 1000 টাকা, লক্ষ টাকা দিয়ে কি বিদ্যা কেনা যায়? যায় না। যায়? যায় না। এটা খাওয়ার জিনিস না। আপনি টাকা খরচ করে কিছু একটা খেলেন, কিনে হজম হয়ে গেল, পরা পোশাক না যে ছিঁড়ে গেল, একটা বিদ্যা, একটা জ্ঞান, একটা নলেজ একবার শিখে নিতে পারলে সারা জীবন আপনার অ্যাসেট বা সম্পদ হয়ে থাকবে। আপনার নেক্সট জেনারেশনকে আপনি শেখাতে পারবেন। এটাই হচ্ছে মেইন বিষয়। তো এরকম অনেক সেন্টেন্স আছে, আপনারা এখান থেকে দেখে এটা ট্রান্সলেট করতে পারবেন, ডেভেলপ করতে পারবেন। এবং প্রত্যেকটা বিষয় একদম ভেঙে ভেঙে বলা আছে। দেখেন, স্টেপ 1, সাবজেক্ট বের করার জন্য প্রশ্ন করুন কে রাখছে, মহিলারা কি করছে, রাখছে কি, মানে রাখা। অবজেক্ট কি? অবজেক্ট হচ্ছে দেয়ার সাইন অফ স্কিল অ্যান্ড কোয়ালিফিকেশন। তারপর অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যাডভার্বিয়াল ফ্রেজ মানে কি? প্রতিটি ক্ষেত্রে, ইন এভরি সেক্টর। এরপর দেশের উন্নয়নের, অফ দ্য কান্ট্রিজ ডেভেলপমেন্ট। দেখছেন? তো এই ফাংশনগুলো আমাদেরকে করতে হবে। দেখেন, এই যে একটা বাক্য, আমরা কিভাবে এই এই ধরনের বাক্যগুলোকে ইংলিশে ট্রান্সলেট করব। দেখেন, বলছে প্রশাসনে সঠিক জবাবদিহিতা না থাকায় অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানে কর্মচারীগণ তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে না। এখন আপনি কিভাবে এই সেন্টেন্সটাকে ইংলিশে ট্রান্সলেট করবেন? সাবজেক্ট কি? ভার্ব কি? প্রশাসন না, ভার্ব কি? মনে রাখবেন, প্রতিটা বাংলা বাক্যে ভার্ব লাস্টে থাকে। এই পালন করে না শব্দটা ভার্ব। এবার কারা পালন করে না? কারা? কর্মচারীগণ। এইটা হচ্ছে মূলত সাবজেক্ট। সাবজেক্ট বের করার জন্য কি করব? কে বা কারা, কাদের দিয়ে প্রশ্ন করব? কারা? দা এমপ্লয়, দ্য এমপ্লয়িজ, অর্থাৎ কর্মচারীগণ, দ্য এমপ্লয়, সেটা সাবজেক্ট। এবার পালন করেন, এটা কোন টেন্স? এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে সাবজেক্ট প্লুরাল, তাহলে ডু নট, নেগেটিভ সেন্টেন্স না। ডু নট পারফর্ম, পালন করে ইংরেজি কি? পারফর্ম করা। এই হচ্ছে সাবজেক্ট আর ভার্ব। এইটা যারা সঠিকভাবে লিখতে পারে তাদের সমস্ত সেন্টেন্স সঠিক হয়। এইখানে ভুল করলে সব ভুল হয়ে যায়। এই যে সাবজেক্ট আর ভার্ব লিখলাম, এটা লেখার পর লাস্টের থেকে ফার্স্টের দিকে যাব। দ্য এমপ্লয়িজ ডু নট পারফর্ম। এবার কি পালন করে না, কিভাবে করে না? প্রপারলি, সঠিকভাবে। এটা আমি লিখে ফেলি, লাস্ট থেকে ফার্স্টের দিকে যাবেন। বাংলা বাক্যের লাস্ট থেকে ফার্স্টের দিকে যাবেন। সাবজেক্ট আর ভার্ব বসানোর পর, ভার্ব বাংলায় লাস্টে বসে, ইংলিশে সাবজেক্টের পরে বসে। জাস্ট এতটুকু মনে রাখবেন। সাবজেক্ট নিয়ে টেন্স ধরে ভার্বটা বসাবেন, সঠিক টাইম অনুযায়ী ভার্বটা বসাবেন। এই ডু নটের জায়গায় যদি আমি ডিড নট দিতাম, এখানে যদি ডাজ নট দিতাম, তাহলে তো ভুল হয়ে যেত। এই জায়গাটা ঠিক রাখতে হয়, তাহলে সম্পূর্ণ সেন্টেন্স ঠিক থাকে। আর এখানে ভুল করলে সব ভুল হয়ে যায়। প্রপারলি, এই প্রপারলি শব্দটা একটা অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ ম্যানার। অ্যাডভার্ব একটা বাক্যের যে কোনো জায়গায় বসানো যায়, অর্থের পরিবর্তন করে না। দ্য এমপ্লয়িজ ডু নট পারফর্ম প্রপারলি দেয়ার রেসপন্সিবিলিটিস, এটা আপনি বলতে পারেন। অথবা এই যে দেয়ার রেসপন্সিবিলিটি, এটা আপনি এই পারফর্মের পরেও বলতে পারেন। আমি এখানে লিখি, এটা আরো ভালো শোনাবে। দ্য এমপ্লয়িজ ডু নট পারফর্ম দেয়ার রেসপন্সিবিলিটিস, দ্য এমপ্লয়িজ ডু নট পারফর্ম দ্য রেসপন্সিবিলিটিস প্রপারলি। বা প্রপারলিটা আপনি আগেও দিতে পারেন, কোনো সমস্যা না। ওই যেভাবে আমি বললাম যে লাস্ট থেকে ফার্স্টের দিকে যান। এবার আর কি পালন করে না? তাদের দায়িত্ব। এবার কোথায় করে না? অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানে। এই যে প্রতিষ্ঠানের না, র নেই কিন্তু, প্রতিষ্ঠানে। এই জন্য এখানে একটা ইন প্রেপোজিশন আসবে, কারণ এখানে প্লেসকে ইন্ডিকেট করছে। ইন মোস্ট গভর্নমেন্ট অর্গানাইজেশন। কি লিখলাম? ইন মোস্ট গভর্নমেন্ট অর্গানাইজেশনস। এরপর কি? সঠিক জবাবদিহিতা না থাকায়। এই চারটা ওয়ার্ড একসাথে বসাবেন। এই এই বাংলায় ফ্রেজ ধরা শিখতে হয়। কি করব? সাবজেক্ট বসাবো, ভার্ব বসাবো, তারপর বাংলা বাক্যের লাস্ট থেকে করতে করতে ফার্স্টের দিকে আসবো, যখন আমরা বাংলা থেকে ইংলিশে সেন্টেন্স ট্রান্সলেট করব। সঠিক জবাবদিহিতা না থাকায়, এটার ইংলিশ কেমন জানেন? ডিউ টু, ডিউ টু ল্যাক অফ প্রপার অ্যাকাউন্টেবিলিটি। জবাবদিহিতা ইংরেজি কি? না থাকা ইংরেজি ডিউ টু ল্যাক, ডিউ টু ল্যাক অফ প্রপার
অ্যাকাউন্টেবিলিটি। এরপর কি? প্রশাসনে, প্রশাসনের না কিন্তু, প্রশাসনে প্লেস, এই জন্য একটা ইন বসাতে হয়, ইন অ্যাডমিনিস্ট্রেশন। সো এইভাবে আমরা যে কোনো বাংলা সেন্টেন্সকে ইংলিশে ট্রান্সলেট করতে পারি। এটা এটা ফার্স্ট টাইম কঠিন মনে হতে পারে, বাট একবার প্র্যাকটিস করলে আপনি দেখবেন এটা অনেক অনেক সহজ। ইভেন এই প্র্যাকটিক্যাল সেন্টেন্সগুলো প্র্যাকটিস করলে প্রেপোজিশনের ব্যবহার সম্পর্কে আপনার অনেক ভালো একটা আইডিয়া চলে আসবে এবং খুব সহজভাবে আপনি প্রেপোজিশনকে ব্যবহার করতে পারবেন। তাহলে এই যে সেন্টেন্সটা, এটাও আপনি যদি দেখেন, এটা আহ, ভেঙে ভেঙে প্রত্যেকটা বিষয় এখানে দেওয়া আছে। সাবজেক্ট বের করার জন্য প্রশ্ন করেন, এরপর আরো ভেঙে ভেঙে দেখেন সঠিক জবাবদিহিতা, ডিউ টু ল্যাক অফ প্রপার অ্যাকাউন্টেবিলিটি, প্রশাসনে, ইন অ্যাডমিনিস্ট্রেশন, ইন মোস্ট গভর্নমেন্ট অর্গানাইজেশন। দেখছেন প্রত্যেকটা পার্ট ভেঙে ভেঙে দেওয়া। এই পার্টগুলো মূলত কি? এগুলো কিন্তু ফ্রেজ। আবারও বলছি, ফ্রেজ। ফ্রেজ বুঝতে হয়। আমি আপনাদের ফ্রেজ অ্যান্ড ক্লজের উপর একটা ক্লাস নিব, আমি দেখাবো। তো যাই হোক, এই হচ্ছে মূলত বিষয়। আমি যেটাই শেখাই না কেন প্র্যাকটিক্যালি শেখাবো। আর আজকের ক্লাসটা একটু রাইটিং রিলেটেড, আগামীকালকের ক্লাস আপনাদের যেটা বললাম স্পিকিং রিলেটেড ক্লাস থাকবে। আর আমি আবারও জানিয়ে রাখছি, যারা পেইড কোর্সে আসবেন, অলরেডি 27 জন ভর্তি হয়ে গেছেন, সিট খুব বেশি না। তো কারণ আমি যাদেরকে পড়াই একদম প্র্যাকটিক্যালি পড়াই, আমার জায়গা থেকে আমার মতো করে নিয়েই পড়াই, অনেক ভালোভাবে আপনারা ডেভেলপ করতে পারবেন। নতুন ব্যাচ, আবারও বলছি, পেইড ব্যাচ শুরু হবে আগামী 5 তারিখ, আহ, আহ, রাত 9টায়। ক্লাস টাইম রাত 9টা থেকে 10টা, সপ্তাহে 4 দিন, রবি মঙ্গল বৃহস্পতি শুক্র। 1 ঘন্টা ক্লাস টাইম থাকবে পেইড কোর্সে। 2,000 টাকা কোর্স ফি। এটা আমি বলছি, একসাথে না পারলে 1,000 টাকা অ্যাডভান্স করেও ক্লাস শুরু করতে পারবেন, বাকি 1,000 টাকা পরবর্তী মাসে দিলেও হবে। এভাবে ভেঙে ভেঙে কোথাও কেউ টাকা নেয় না। বর্তমানে আমার 78তম ব্যাচ, 78 ব্যাচ রানিং আছে। নতুন যে ব্যাচটি শুরু হবে রাত 9টা, সেটা সেটা হচ্ছে 79, 79তম ব্যাচ। এটা 3 মাসের কোর্স, 3 মাসের ভিতর কমপ্লিট করতে না পারলে আপনি আরো টাইম পাবেন, তার জন্য আলাদা টাকা দিতে হবে না। এবং এই কোর্সটা সেভাবেই ডিজাইন করা যাতে করে প্রত্যেকেই করতে পারেন। আপনি স্টুডেন্ট হন, হাউস ওয়াইফ, টিচার, অফিসার, জব হোল্ডার বা ফ্রিল্যান্সার বা ইমিগ্রান্ট, প্রবাসী যারা আছেন, প্রত্যেকের জন্য এটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। সেভাবেই কোর্সটা ডিজাইন করা। এটা কমপ্লিট করে আপনার স্ব স্ব সেক্টরে কাজে লাগাতে পারবেন। এই কোর্সটা প্রত্যেকটা ব্যাচে, মেইন ব্যাচে 30 জন করে স্টুডেন্ট থাকবে। প্রত্যেকটা ব্যাচ এই রাতেই হয়, যাতে করে স্টুডেন্ট, চাকরিজীবী বা অন্য পেশার মানুষেরা সময় বের করে ক্লাসগুলো করতে পারেন। এভাবেই স্ক্রিন শেয়ার করে ওয়ার্ড বা পাওয়ার পয়েন্ট স্লাইডের মাধ্যমে আমি ক্লাসগুলো নিব। এবং ক্লাস শেষে রেকর্ড ক্লাস প্লাস পিডিএফ ফাইল পাবেন, কেউ যদি কোনো ক্লাস মিস করেন দেখে নিতে পারবেন। আর যারা একদমই দুর্বল আছেন, তারাও এটা করতে পারবেন। একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের প্রত্যেকটা টপিক আমি পড়াবো। একজন স্টুডেন্ট শুধু স্পোকেন নয়, সম্পূর্ণ ভাষাটা যাতে নিজের আয়ত্তে আনতে পারে সেটা আমি করাবো। আমি কিন্তু মানে যেটা অথেন্টিক আমি সেটাই পড়াই। এটা আপনারা আমার ক্লাসগুলো ফলো করেন, আপনারা বুঝতে পারবেন, কারণ এরকম আপনারা দেখবেন না অন্য কোথাও। ওই রং চং করা বিজ্ঞাপন আর ওই এক্সাজারেট করা রুলস, যে হ্যাভ আ নাইস ডে, ঘরে বসে এই ইংলিশ বলুন, ট্রেনে বসে এই ইংরেজিগুলো ব্যবহার করুন, এই সিচুয়েশনে এগুলো ব্যবহার করলে আপনি ইংলিশে কথা বলতে পারবেন, এভাবে হয় না। ভাষা শিখতে গেলে ভাষার ভিতরে যেতে হবে, ডিপলি অ্যানালাইসিস করতে হবে। আমি সেভাবেই দেখাই। আর পেইড কোর্সের মেইন বেনিফিট টু ওয়ে কমিউনিকেশন। আপনি ফিডব্যাক দিতে পারছেন, ভুল হলে আপনি সেটা কমপ্লিট করে নিতে পারছেন, ল্যাঙ্গুয়েজ ক্লাবে রেগুলার প্র্যাকটিস করতে পারছেন। আপনি নিজে যদি স্পিকিং না করেন, নিজে যদি না লেখেন, প্র্যাকটিস না করেন, কিভাবে আপনি ডেভেলপ করবেন? এইটাই হচ্ছে এটার বেনিফিট। এখানে ওয়ান ওয়ে কমিউনিকেশন হয়। ওয়ান ওয়ে কমিউনিকেশনের মধ্যে ভাষা শেখা যায়, আমি আপনাকে মিউট করে রেখে এগুলো দেখাচ্ছি বা শেখাচ্ছি, এভাবে ডেভেলপমেন্ট আসে না। তো টোটাল ক্লাস হচ্ছে 70টা, এখানে হিউজ ক্লাস এবং ধারাবাহিকভাবে প্রত্যেকটা ক্লাস সাজানো। প্রথম 10টি ক্লাস থাকবে বেসিক গ্রামারের উপর, যাতে করে আপনি ইংরেজির ভিত্তিটা আপনার মজবুত হয়, ক্রিয়েটিভ পাওয়ারটা বাড়ে, ইনস্ট্যান্টলি আপনি স্পিকিং করতে পারেন, আপনার স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে একটা প্রেজেন্টেশন দিতে পারেন, যে কোনো জায়গায় ভাইবা ফেস করতে পারেন, আপনার মতো করে সেন্টেন্স ক্রিয়েট করতে পারেন। আমি যদি শুধু স্পোকেন করাই, যদি বলি এটা প্লাস এটা প্লাস এটা এরকম হয়, এই যে হাজারো সেন্টেন্স করতে পারবেন, আমি যতটুকু করাবো অতটুকুর ভিতরে আটকে থাকবেন, নতুন করে কিছু লিখতে বা বলতে পারবেন না। এই জন্য নিজের মতো করে কিছু করতে গেলে বেসিক গ্রামারটা, মিনিমাম কম্পালসারি গ্রামার আপনাকে জানতে হবে। এই যেমন আজকে যেটা দেখালাম, অনেকগুলো কনসেপ্ট আমি দিয়েছি। এরপর 30টা ক্লাস থাকবে স্পোকেনের উপর, অর্থাৎ কথা বলার জন্য যা কিছু লাগে এখান থেকে পাবেন। হোয়াট এভার ইউ থিঙ্ক ইন বাংলা, ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ। টেন্স, মডেল, সেমি মডেল, গতকাল যে বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম সেগুলো এখানে থাকবে। 40 থেকে 50 নম্বর এই ক্লাসগুলো থাকবে ফ্রি হ্যান্ড রাইটিং এর উপর। এই যে লাস্টে যে রাইটিং এর পার্টগুলো দেখালাম, এইরকম 10টি মাস্টার্স ক্লাস আছে, যেটা কমপ্লিট করলে যারা বিসিএস, ব্যাংক জব, অ্যাডমিশন টেস্ট বা যারা মেইল রাইটিং এর কাজ করেন, যারা ব্লগার আছেন, যারা ফ্রিল্যান্সার, তাদের জন্য অনেক বেশি ইফেক্টিভ হবে, যারা কর্পোরেট অফিসে জব করেন।
রাইটিং এর ক্লাসগুলো। এরপর 50 থেকে 70 নম্বর মানে লাস্টে 20টা ক্লাস থাকবে প্র্যাকটিস ক্লাস। এই যে আপনাদের ক্লাসটা শুরু করছি না 9:30, এর আগে রাত 8টায় আমি একটা ক্লাস নিয়েছি, ওই প্র্যাকটিস ক্লাস আমার পেইড কোর্সের স্টুডেন্টসদের। প্রতিদিন এই ক্লাসে বসেই কনভারসেশন, ট্রান্সলেশন এবং প্রেজেন্টেশনের উপর ক্লাস থাকে। অর্থাৎ এখানে আপনি কাজ করবেন, আপনি কথা বলবেন, আপনাকে দিয়ে আমি প্র্যাকটিস করাবো আরেকজনের সাথে। আমি এখানে বসে দেখবো, আমি গাইড করব, ভুল হলে আমি ধরাই দেবো, আমি কোনো ক্লাস নিব না। ক্লাস যা নেওয়ার আমার 50টা ক্লাসে শেষ। বাকি যতগুলো লাগে, 20টা না শুধু, এর বেশি লাগলেও সেটা লাগবে, কিন্তু আপনাকে এটা করতে হবে ফ্লুয়েন্সি গ্যাদার করার জন্য। অনেকেই কোর্স করে, অনেক জায়গায় আপনারাও ক্লাস করেন, কোর্স করেন। কোর্স করলেই কি সব শেষ হয়ে যায়? কোর্স করছেন, এই যে আমি পড়ালাম আজকে সারাক্ষণ 2 ঘন্টা 2.5 ঘন্টা পড়াচ্ছি, আপনি শিখতেছেন, শিখলে শেষ না, আপনাকে পারফর্ম করতে হবে। ইউ আর লার্নিং আ ল্যাঙ্গুয়েজ, একটা ভাষা। বোবার মতো চুপ করে বসে থাকলে ভাষা শেখা যায়? ভাষা শিখতে গেলে তো আপনাকে কথা বলতে হবে, আপনাকে কাজ করতে হবে, আপনার মুখ দিয়ে কথা বের করতে হবে, আপনার ব্রেইন দিয়ে আইডিয়া জেনারেট করতে হবে। এর জন্য আমার এই ওরাল প্র্যাকটিসের ক্লাসগুলো থাকে। ইভেন তো ল্যাঙ্গুয়েজ ক্লাব আছে যেটা বলছি, এটা আপনাকে করতে হবে। ঠিক আছে? তো টোটাল কোর্স ফি 2,000 টাকা, ইভেন 1,000 টাকা অ্যাডভান্স করে আপনি কমপ্লিট করতে পারবেন, ক্লাস শুরু করতে পারবেন, বাকি 1,000 টাকা পরবর্তী মাসে দিলেও হবে। এবং ধারাবাহিকভাবে প্রত্যেকটা ক্লাস আপনারা এখানে করতে পারবেন, আমি ক্লাসগুলো নিব। এতটুকু বলতে পারি, আই উইল টেক ইউর ফুল রেসপন্সিবিলিটি, ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ উইদিন ভেরি শর্ট টাইম। এই দুইটা নাম্বারে বিকাশ, নগদ বা রকেট আছে, আপনারা সেন্ড মানি করে জানাতে পারেন। ইভেন যারা পিডিএফ ফাইল রেকর্ডেড ক্লাস দিবেন, আমি এগুলো গ্রুপে দিয়ে দিচ্ছি। আর যে কোনো কোশ্চেন থাকলে এই দুইটা নাম্বারে নক দিবেন, 01997356957, 09386899196। আবারও বলে রাখছি, আগামীকাল রাত 9:30টায় থার্ড ফ্রি লাইভ ক্লাস করবেন। আর নতুন পেইড ব্যাচ আগামী ফেব্রুয়ারির 5 তারিখ থেকে শুরু হবে, অর্থাৎ আগামী বৃহস্পতিবার থেকে মোস্ট প্রবাবলি। এবং আহ, ধারাবাহিকভাবে শুরু থেকে পেইড কোর্স বা প্রিমিয়াম কোর্স যেটা, যদি আপনারা করতে চান করতে পারবেন। সো দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ। আর কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন।